আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর মাস্টার ক্লাসে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাস্টার ক্লাস অন ডেভঅপস ক্যারিয়ার প্যাথ ব্যাচ 5। আজকের টেক দুনিয়ায় ডেভঅপস একটি খুবই সাইলেন্ট রেভলিউশন। এটা এরকমই একটা সেক্টর যেখানে কোডিং, ক্লাউড সার্ভার, সিকিউরিটির মাঝখানে আপনি দাঁড়িয়ে হতে পারেন আমাদের টেক ইন্ডাস্ট্রির একটা নেসেসারি পার্ট। আমাদের এখনকার ডেভঅপস এর মার্কেট ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 10 বিলিয়ন, which we presume যে would be double in the upcoming next 5 years. আপনি হয়তো এখন যদি ভাবেন যে কোথায় স্টার্ট করবেন, তাহলে আমরা ইন্টারেক্টিভ কেয়ারস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডেভঅপস ক্যারিয়ার পাথের 5th ব্যাচ। এবং আমাদের সাথে আজকে মাস্টার ক্লাসে আছেন আমাদের ইনস্ট্রাক্টর রিজওয়ানুল হক রাতুল ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং এজ a software engineer for Optimizely, and Gazi Orpheus Karim ভাইয়া, who is also working as a software engineer for Optimizely, and আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর নাহিয়ান মুবাশির ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এখন আর সময় বাড়াচ্ছি না, বাট আমি হ্যান্ড ওভার করার আগে একটু যদি বলি, কাইন্ডলি আপনারা আমাদের মাস্টার ক্লাস চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অন করতে পারবেন না, বাট আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা ওপেন রেখেছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে আসবেন। এবং আমি মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব, সো গুগল ফর্মটা ফিল আপ করবেন এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস তো আপনাদেরকে চ্যাট বক্সে জানি। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আমি এখন অর্পিস ভাইকে তো দিয়ে দিচ্ছি, ওভার টু ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম এভরিওয়ান। আমি গাজী অরফিয়াজ করিম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 হিসেবে অপটিমাইজলিতে আছি এবং অপটিমাইজলি সিএমপি প্রোডাক্টের হচ্ছে ডেভঅপস পোর্শনটুকু আমার টিম হ্যান্ডেল করে। এবং আমার সাথে আজকে এই মিটিং এ আছে রিজওয়ানুল হক রাতুল। সো রাতুল এবং আমি দুইজনই একই টিমে আছি এবং অপটিমাইজলিতে আছি, এবং সেই সাথে আছে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের নাহিয়ান মুবাশির। সো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। সো আমরা একটু তাহলে শুরু করে দিই। সো আজকে এখানে আমাদের আমাদের so আমি যদি আজকে আপনাদের কাছে একটু মানে আমাদের গোল বা হচ্ছে আমরা কি এখান থেকে পাবো সেটা নিয়ে যদি একটু বলি, যে আজকের মাস্টার ক্লাসে কিন্তু আমরা হচ্ছে কোনো টেকনোলজি বা কোনো টুলস এর হচ্ছে আমরা ইউজ কেস মানে ইউজেস দেখবো না, প্র্যাকটিক্যাল জাস্ট আমরা কথা বলবো যে এটা টুলটা কেন ইউজ করা হয় এবং আমাদের ডেভঅপস এর জার্নিটা এটা কতটুকু মিনিংফুল এবং কেন এটা লাগবে। ঠিক আছে। সো আপনাদের এন্ড অফ দ্য সেশন যারাই থাকবেন তারা একটা ভালো আইডিয়া পাবেন যে আপনি নিজে থেকেও যদি শুরু করেন আপনার কোন জিনিসপত্রগুলো হচ্ছে আপনার জানা লাগবে এবং কোন জিনিসপত্রগুলো আপনি জানলে হচ্ছে আপনি মোটামুটি একটা নিজেকে জব রেডি বা হচ্ছে আপনার মার্কেটের ডিমান্ড রেডি করতে পারবেন। ঠিক আছে। তো আমি শুরু করে দিচ্ছি। সো ফার্স্টেই আসে কোয়েশ্চেন আসে ডেভঅপস কি বা ডেভঅপস কেন বা আমাদের ডেভঅপসটা লাগে কেন বা এটার প্রেজেন্ট ফিউচার এবং এটা অ্যাকচুয়ালি মানে আহ, আসলে এটা কি, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ডেভঅপসটা আসলে কি। সো আমি যদি ডেভঅপস এর ওভারভিউ নিয়ে শুরু করি, সো ফার্স্ট কোয়েশ্চেন আসে যে ডেভঅপস কি। তা আমি 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 প্রিটি শিওর যেখানে আমরা যারাই জয়েন করছি হয়তো অনেকেই আমরা ডেভঅপস একটা ওয়ার্ড শুনেছি এবং আমরা জানি যে ডেভঅপস হচ্ছে মানে একটা কমন মিসকনসেপশন, মানে একটা কমন কনসেপশন হচ্ছে যে অনেকের যে ডেভঅপস এ আসলে হয়তো মানে অনেক টাকা পয়সা পাওয়া যায়, লাইক একটা কনসেপশন হচ্ছে এটা অনেক টাকা পয়সা পাওয়া যায় এবং এটা মনে হয় হচ্ছে খুবই একটা মানে মজার একটা ফিল্ড। তো আমি হচ্ছে সেকেন্ডটার সাথে আমি এগ্রি করবো যেটা মজার ফিল্ড, বাট অনেক টাকা পয়সা পাওয়া যায় এটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ডেভঅপস ইজ লাইক উড বি এ হার্ড চয়েস ফর ইউ। এখন যদি আমি আবার ফেরত আসি যে ডেভঅপস কি জিনিস সেটাতে। সো ডেভঅপস হচ্ছে বেসিক্যালি একটা ফিলোসফি। সো ফিলোসফি কেন বলতেছি, ফিলোসফি এই জন্য বলতেছি যে ডেভঅপস অ্যাকচুয়ালি কখনোই হচ্ছে একটা রোল হিসেবে আসবে এটা আসলে কেউ চিন্তা করে নাই। মানে প্রথম যখন ডেভঅপস এর কনসেপ্টটা আসছে, যে এটার যে চিন্তা ভাবনা বা এটার হচ্ছে যে মানে যে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, তখন বেসিকলি আমাদের আহ, আমি আজ থেকে মনে করেন আরো 20-25 বছর আগের কথা বলতেছি, যে তখন যেটা হয়তো যে ডেভেলপার টিমরা তখন তো অনেক, এখন যেসব ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি এত রোবাস্ট ল্যাঙ্গুয়েজ ছিল না, দেখা গেছে ঘুরে ফিরে জাভা, ডট নেট, পিএইচপি এসব মানে এসব দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন বিল্ড করতো। তো তখন যেটা হয়তো একটা ডেভ টিম তারা হচ্ছে তাদের প্ল্যানিং এবং কোড সবকিছু করে তারা হচ্ছে আপনার সেই কোডটাকে তাদের লোকালি মনে করেন হচ্ছে রান টান করে টেস্ট করে দেখতো, এবং ঠিকঠাক থাকলে তারা হচ্ছে আপনার হয়তো তখন তো এত ভিসিএস ছিল না, তারা যেটা করতো যে আপনার এই কোডগুলোকে হচ্ছে বিসিএস বলতে আমি গিটের কথা বলতেছি। তো গিট ছাড়াও প্রিভিয়াস আরো কিছু টেকনোলজি ছিল যেগুলো একটু মানে আপনার হচ্ছে এখন অবসোলেট হয়ে গেছে। বাট যেটা হয়তো ইউজুয়ালি যে আপনার ডেভেলপার টিম তারা কোড টোড করলো, সবকিছু করলো, তারা লোকালি টেস্ট করলো যে ঠিকঠাক আছে। তারপর অপস টিম বা ডেভেলপাররাই দেখা গেছে একটা কি করতো যে আপনার একটা সার্ভার নিত, বা তখন যদি আপনার সার্ভার সার্ভার যদি নাও থাকতো দেখা গেছে আপনার কোনো একটা নিজেদেরই হয়তো অফিসের মধ্যে একটা সার্ভার সেট আপ করে সেখানে হচ্ছে আপনার কোডটাকে আপলোড করে দিত। অর্থাৎ
ডেভেলপার ঠিক যেভাবে হচ্ছে তার কোডটাকে লোকালি রান করতেছে, ঠিক একইভাবে প্রোডাকশনে হচ্ছে উইদাউট এনি ফার্দার মানে মডিফিকেশন তারা একইভাবে হচ্ছে আপনার এটাকে রান করতো। তো এতে করে প্রবলেম কি হইতো যে লাইক যদি অপসের যদি আলাদা টিমও থাকতো, অপসের যদি অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম থাকতো, অপস টিমকে হচ্ছে টোটালি ওটা হ্যান্ডেল করতে হইতো। ঠিক আছে, যে অপস টিম হচ্ছে এটা হ্যান্ডেল করতেছে, অপস টিম এটাকে ডেপ্লয় করতেছে, এন্ড অপস টিম হচ্ছে এটার কোনো প্রবলেম হইলে তারা ম্যানুয়ালি এসে ডেভেলপারকে বলতেছে যে কোন একটা এখানে আহ মানে আপনার কোনো অটোমেটেড বা হচ্ছে আপনার যেটা থাকে না যে আমি হচ্ছে একটা মানে টোটালি একটা হচ্ছে লুপের মধ্যে থাকা, সেই লুপটা ছিল না। সো ডেভঅপস যে ফিলোসফিটা আপনারা যদি ডান পাশে খেয়াল করেন, যে ডান পাশে হচ্ছে একটা মানে লুপ আছে এখানে, লুপের বাম পাশে হচ্ছে ডেভ এবং ডান পাশে হচ্ছে অপস। এখন এই লুপের মধ্যে প্রত্যেকটা যে আপনার সেগমেন্ট, এই সেগমেন্টটাই হচ্ছে আমাদের ডেভঅপস এর ফিলোসফি। অর্থাৎ আপনার প্ল্যানিং থেকে শুরু করে কোড লেখা, বিল্ড করা, টেস্ট করা, তারপর টেস্ট করার পর এটাকে প্রোডাকশনে রিলিজ করা, রিলিজ করার পর হচ্ছে আপনার রিলেভেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো প্রভিশন আছে কিনা সেটা চেক করা, তারপর অপারেট করা, অর্থাৎ আপনার হচ্ছে মানে কন্টেনারাইজেশন দিয়ে আপনি করবেন নাকি কন্টেনার আপনার ভার্চুয়ালাইজেশন করে করবেন সেটা ডিসাইড করা। তারপর ফাইনাল হচ্ছে মনিটরিং করা। সো মনিটরিং বলতে আমরা বোঝাচ্ছি মনে করেন অ্যাপ্লিকেশন কেমন পারফর্ম করতেছে। যেমন অ্যাপ্লিকেশনে মনে করেন আমার একটা এপিআই সার্ভার আছে লেটস সে, সো এপিআই সার্ভারটা কি খুব বেশি এরর খাচ্ছে, নাকি এপিআই সার্ভারের কোনো গন্ডগোল হচ্ছে, তার অ্যাকচুয়ালি কি কি অবস্থায় আছে, এটার জন্য মনিটরিংটা অ্যাকচুয়ালি আমাদের এই লুপের একটা সেগমেন্ট। সো এখন আমি যদি আবার রিক্যাপ করি, সো ডেভঅপস হচ্ছে বেসিকলি ডেভ, ডেভেলপমেন্ট আর অপারেশনস, এই দুইটার হচ্ছে দুইটার মানে শর্ট নেম একত্রিত হয়ে হচ্ছে ডেভঅপস নামে একটা আপনার ওয়ার্ড আপনার আসছে। এবং এই ডেভঅপস হচ্ছে একটা ফিলোসফি। এবং ডেভঅপস কেন লাগবে, কোয়েশন আসে ডেভঅপস কেন লাগবে। আমাদের এখনো দেখা যায় যে অনেকে আমরা যেটা করি আমাদের ডেভেলপমেন্ট গুলো আমরা মানে আপনার হচ্ছে সরি, সো ডেভেলপমেন্ট গুলো আমরা কি করি ম্যানুয়ালি হচ্ছে আমাদের সার্ভারে নিয়ে যাই, এবং আমরা এগুলো সব ম্যানুয়ালি করি। আমরা ভাবি যে কেন এত দরকার, আমার তো এত ঝামেলা যাওয়ার দরকার নেই, আমার এটা হয়ে যাচ্ছে, সিম্পলি হয়ে যাচ্ছে, আমি এটাতে গিয়ে নিয়ে যাচ্ছি, হয়ে গেছে। বাট এখন এখন হচ্ছে কি লাইক আজকের দিনে আপনি মনে করেন 2025-এ মানে এআই আসার আহ, মানে পরে আমাদের কিন্তু সফটওয়্যার ডেলিভারিটা এখন আরো ফাস্টার হয়ে গেছে। আগে আপনি একটা ফিচার ডেভেলপ করতে আপনি মনে করেন হচ্ছে 10 দিন লাগাইতেন, বাট এখন দেখা গেছে সেম ফিচারটা আপনি একদিনের মধ্যে ডেভেলপ করতে পারতেছেন উইথ দ্য হেল্প অফ এআই। এখন কি হয়, আপনার ফাস্টার ডেলিভারি করা দরকার হয়। এখন ফাস্টার ডেলিভারি আপনি যদি ম্যানুয়াল প্রসেসটা যদি এখনো রাখেন, আপনার যেটা প্রবলেম হবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মানে ফিচার ব্রেনস্টর্মিং থেকে শুরু করে একদম ডেভেলপমেন্ট পর্যন্ত সবকিছু যদি আপনি হচ্ছে একটা মানে পাইপলাইন বা একটা আপনার এটাকে কি বলে একটা যদি আপনি ফ্লো এর মধ্যে না আনেন, তখন দেখা গেছে আপনার অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অনেক হ্যাসেল হয়ে যাবে। সো ডেভঅপস হচ্ছে অ্যাজ এ ফিলোসফি, আপনি যদি আহ, আপনি মনে করবেন যে আমার কোম্পানি তো ভাই ছোট, আমি তো একজনের কোম্পানি, আমার বা আমার হচ্ছে দুইজনের কোম্পানি, বা আমি যেখানে জয়েন করবো এটা হচ্ছে ছোট কোম্পানি, আমি তাহলে এখানে ডেভঅপস কেমনে করবো, আমার তো ডেভঅপস করতে অনেক কিছু লাগবে। ব্যাপারটা মোটেও এমন না, আপনি জাস্ট হচ্ছে ফিলোসফি, আমরা আজকে যে যে টপিক গুলো নিয়ে কথা বলবো, এই ফিলোসফি গুলো আপনি হচ্ছে আপনার এসপেক্টে আপনার এন্ডে আপনি চিন্তা করবেন যে আমি কিভাবে আমার যতটুকু হচ্ছে ক্ষমতা আছে বা আমার যতটুকু বাজেট আছে আমি এটার মধ্যে কিভাবে হচ্ছে এটার বেস্ট ইউটিলাইজেশন করতে পারি। ঠিক আছে, আমরা সামনে কিছু টুল নিয়ে কথা বলবো যেটা টোটালি ফ্রি, মানে আপনার হচ্ছে মানে কোনো খরচই করতে হবে না লিটারেলি। ঠিক আছে, সো মানে স্টিল আমরা এগুলো ইউজ করি না, আমরা এগুলা নিয়ে ভাবিও না যে আমরা এটা কেন ইউজ করবো। ঠিক আছে, সো ডেভঅপস আমাদের এর জন্য লাগবে যদি আমি সফটওয়্যার লাইফ সাইকেলটা হচ্ছে একদম প্রপারলি এবং অ্যাকুরেটলি হচ্ছে আমি ফার্স্ট টু লাস্ট আমি চাই যে না আমার সফটওয়্যারটা একদম ব্রেনস্টর্মিং থেকে শুরু করে একদম মনিটরিং পর্যন্ত, এখানে যে মনিটরিং আছে মনিটরিং পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকুক, তাহলে হচ্ছে আমরা ডেভঅপস এর ফিলোসফি বা প্র্যাকটিস গুলো আমরা ফলো করব। তারপর কোয়েশ্চেন আসে যে প্রেজেন্ট এন্ড ফিউচার অফ ডেভঅপস কি। সো প্রেজেন্ট আমি আপনাদেরকে বললামই যে আমাদের এখনো হচ্ছে অনেকে ইন্টারেস্টেড থাকে না যে আমরা ডেভঅপস এর ফিলোসফি গুলো ফলো করব। বাট দ্য গুড থিং ইজ যে অনেক কোম্পানি এখন আপনার ডেভঅপস এ হচ্ছে আপনার ফিলোসফি গুলো ইমপ্লিমেন্ট করা শুরু করছে, এবং দেয়ার মানে ইদার হচ্ছে তারা ডেডিকেট টিম রাখতেছে, আর হচ্ছে এক্সিস্টিং যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদেরকে হচ্ছে আপনার ডেভঅপস এর যে ফিলোসফি বা প্র্যাকটিসেস এগুলো শেখার জন্য উদ্বুদ্ধ করতেছে। So, আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি যদি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, বা আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে থাকেন বা ব্যাক এন্ড ডেভেলপার হয়ে থাকেন, আপনি আপনি যদি অ্যাপ্লিকেশনের অলরেডি হচ্ছে লাইফ সাইকেল নিয়ে আপনি এনাফ নলেজ থাকেন, তাহলে আপনার জন্য ডেভঅপস উড বি এ গুড চয়েস। ইভেন আমরা যদিও বিগিনার বলতে যারা একদমই কোড লেখা জানে না বা যারা এপিআই কিভাবে কাজ করে এগুলো জানে না, তাদের জন্য আমরা ডেভঅপসটা হচ্ছে একদমই ডিসকারেজ করি যে আপনারা হচ্ছে আগে অন্তত অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল কিভাবে কাজ করে
ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিভাবে কাজ করে এগুলো জেনে তারপর আপনার ডেভঅপসে আসে তাহলে ইজি হয়ে যাবে। আর ফিউচারের কথা যদি বলি, যেহেতু হচ্ছে অনেক কোম্পানি এখন ডেভঅপস এর প্র্যাকটিস গুলো ফলো করতেছে, সো ফিউচারে দেখা যাবে যে আপনার আমাদের এই ডেভঅপস এর প্রত্যেকটা হচ্ছে প্রিন্সিপাল আমাদের মানে যত হচ্ছে কোম্পানিগুলো তারা হচ্ছে আরো বেশি করে ইনহেরিট করা শুরু করবে, এবং তখন হচ্ছে অনেক অপরচুনিটি রেজ হবে। ইভেন ফর রিমোট ওয়ার্কস আপনারা হয়তো দেখবেন যে ডেভঅপস এর ওপেনিং হচ্ছে এখন কনস্ট্যান্টলি বাড়তেছে। যারা হয়তো নোটিস করেন লিঙ্কডইনে বা অন্য কোনো সাইটে যে বেশ ভালো পরিমাণ ডেভঅপস এর এখন জব ওপেনিং আসে। আমি ইভেন বাংলাদেশেও দেখছি যে আমাদের ডেভঅপস এর অনেক ওপেনিং এখন আসতেছে। যদিও কম্পেয়ার টু আপনার হচ্ছে লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব আমাদের ডেফিনেটলি কম, বাট যেহেতু মার্কেটটা হচ্ছে অনেক আপনার দেখা গেছে আপনার খুব নিশ মানে মানুষদের জন্য, সো আপনারা যদি টেকনিক্যালি এভলভ থাকেন তাহলে আপনারা ফিউচার নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। তারপর আসে আমরা ডিসকাশন করবো আজকে হচ্ছে আমরা ডিফারেন্ট প্র্যাকটিস এবং টুলিং নিয়ে ডেভঅপসে, যে আপনি কিভাবে হচ্ছে আপনার সিস্টেমে সেগুলো ইয়ে করতে পারেন। এখন আসে হাউ টু লেভেল আপ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ডেভঅপস। সো আপনি যদি মনে করেন অ্যাজ এ বিগিনার আপনি হচ্ছে কিভাবে আপনার ডেভঅপস এর এই ইউনিভার্সের মধ্যে আপনি আসবেন। সো ফার্স্ট অফ অল আপনার নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আপনি নিজে কি জানেন। সো লেটস আমি একটু আগে যেটা বললাম, যদি আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনে কিভাবে ডেভেলপমেন্ট লাইফসাইকেল কাজ করে, বা অ্যাপ্লিকেশনের অন্তত লেটস সে হচ্ছে আমার এপিআই কিভাবে কাজ করে, এপিআই কিভাবে লেখে, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক হোক না কেন, এটা যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আপনি প্রথম ধাক্কাটা খাবেন। কারণ আপনার অ্যাপ্লিকেশনের লাইফসাইকেল নিয়ে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে কি কাজ করে। সো অনেক সময় কোয়েশ্চেন আসে যে ভাই আমি তো ফ্রন্ট এন্ডে কাজ করি, আমি কি ডেভঅপস আসতে পারবো কিনা, বা আমি ব্যাক এন্ডে কাজ করি, আমি ডেভঅপস আসতে পারবো কিনা। দ্য থিং ইজ, যদি আপনি নিজে কনফিডেন্ট থাকেন যে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এগুলোর মোটামুটি লাইফ সাইকেল নিয়ে আমি হচ্ছে ফ্যামিলিয়ার, এবং আমি ফ্রন্ট এন্ডে কাজ করলে আমি ব্যাক এন্ড নিয়ে জানি যে ব্যাক এন্ডে কিভাবে এপিআই গুলো রেসপন্স করে বা কিভাবে কি কাজ করে, আবার আমি ব্যাক এন্ডে কাজ করলে কিভাবে ফ্রন্ট এন্ডে হচ্ছে আপনার ক্যাশিং বা এভরিথিং কাজ করে, তখন হচ্ছে আপনি মোটামুটি নিজেকে কম্পিটেবল ভাবতে পারবেন। হাউ ক্যান ইউ বি প্রিপেয়ার টু এন্টার ইনটু ডেভঅপস? সো ডেভঅপসে প্রিপেয়ার হওয়ার জন্য আমি সব থেকে যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার roadmap.sh/DevOps, এখানে আসবেন আপনারা। এখানে আসার পরে সো আপনারা এখানে দেখবেন যে এখানে হচ্ছে খুব সুন্দরভাবে, আমার স্ক্রিনটা তো দেখতেছেন ডেফিনেটলি, হ্যাঁ, সো এখানে দেখবেন খুব সুন্দরভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ, মানে আপনার হচ্ছে কোনটার পরে কোনটা লাগবে সেটা হচ্ছে আপনার এখান থেকে, লাইক আপনার যেটা শিখবেন সেটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যেটা রেলেভেন্ট রিসোর্স কি আছে, বা আপনি হচ্ছে এখন তো চ্যাট জিপিটি তো আমাদের এখন একটা বড় একটা, চ্যাট জিপিটি বা জেমিনি যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের একটা মানে বড় হচ্ছে আপনার বন্ধুর মতো হয়ে গেছে। তো এদেরকে হচ্ছে আমরা ইউটিলাইজ করব। আমরা যেটা এখানে দেখবো যে যেটা শিখা লাগে সেটা, ফর এক্সাম্পল এখানে আপনি যেগুলোর পাশে হচ্ছে আপনি এরকম আহ এটা এটা হচ্ছে লাইক কি কালার, পার্পল কালারের যে টিক মার্কটা দেখবেন, এগুলো হচ্ছে আপনারা গুগল করে বা হচ্ছে আপনার চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে এগুলো একটা একটা করে শেখা শুরু করবেন। তাহলে হচ্ছে আপনি মোটামুটি একটা প্রিপেয়ার থাকবেন, ঠিক আছে। তারপর আপনি চাইলে হচ্ছে ইউটিউবে অনেক ফ্রি প্লে লিস্ট আছে, ফ্রি টিউটোরিয়াল আছে, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং গাইডেড যদি আপনার দরকার হয় তখন তো মানে আপনি যদি মনে করেন যে আপনি গাইডেড এর মধ্যে থাকতে চান, আপনি হচ্ছে একটা লাইক একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকতে চান, তখন হচ্ছে আপনি চাইলে আমাদের তো এটা মানে ইন্টারেক্টিভ কেয়ারস তো একটা কোর্স আছে, আপনারা নিজেরা হচ্ছে ভ্যালিডেট করে বা হচ্ছে আপনার সবকিছু দেখে যদি আপনাদের মনে হয় যে আমি এখানে থেকে শিখতে পারবো, তখন হচ্ছে আপনার এখান থেকেও শিখতে পারবেন। বাট দ্য থিং ইজ, আপনাকে পেড লাগবে ব্যাপারটা মোটেও এমন না। যে আপনি হচ্ছে মনে করেন যে আপনাকে আমাদের অনেকে ধারণা থাকে যে আমি হয়তো মানে পেড ছাড়া হচ্ছে কোনো কিছু শিখতে পারবো না, ব্যাপারটা মোটেও এমন না। দুনিয়া এখন হচ্ছে আপনার অনেক অ্যাডভান্স, আপনি যদি শিখতে চান আপনার অনেক ইচ্ছা শক্তিটা হচ্ছে মূল, ঠিক আছে। আপনার ইচ্ছা শক্তিটা থাকলে আপনি খুব ইজিলি হচ্ছে ডেভঅপস এর যেই হচ্ছে আপনার লাইফ সাইকেল বা এখানে যা যা কিছু আছে সবকিছু একটা একটা করে শিখতে পারবেন। সো এখন যদি আমরা আসি থিংস টু রিমেম্বার, সরি, হোয়াট ইজ দ্য মার্কেট লুকিং ফর এট দিস মোমেন্ট। মার্কেটে আপনি যদি এখন লিঙ্কডইনে যান দেখবেন যে আপনারা সার্চ করবেন প্রথমত ডেভঅপস কিওয়ার্ড দিয়ে, যে আপনার ডেভঅপস কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে যে কয়টা জবে আপনি পাবেন সেগুলো রিকোয়ারমেন্ট আপনারা দেখবেন যে কোন কোন টুলিং চাচ্ছে বা কোন কোন টেকনোলজি চাচ্ছে। তো সেগুলোই তারপর আপনার মার্কেট ডিমান্ড, ঠিক আছে। তো আপনি সেগুলোই হচ্ছে একটা একটা করে শেখা শুরু করবেন। So আমরা আজকে হচ্ছে এরকম যতগুলা আপনার আপনার হচ্ছে মানে বিগিনার লেভেল আপনার যা যা কিছু লাগবে সেগুলো আমরা আজকে দেখানোর ট্রাই করবো। তো এটাই। আর হচ্ছে আপনার মার্কেট ডেফিনেটলি চায় যে আপনি হচ্ছে একজন যেহেতু এখন হচ্ছে অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, এবং আমাদের হচ্ছে এখন বেসিকলি আপনি যদি মনে করেন যে আমাদের আরো 3-4 বছর আগেও যেমন হচ্ছে আপনি খুব একদম আহ একটা মিডিওকার আপনি হচ্ছে যদি ডেভেলপার হইতেন তাও হচ্ছে আপনি বেশ ভালো, আপনি যদি মিডিওকার যদি একজন হচ্ছে আপনার লাইক হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট হইতেন, আপনি হচ্ছে বেসিকলি অনেক
অনেক অনেক জায়গা থেকে অফার পাইতেন। বাট আজকে যেহেতু কম্পিটিটিভ, সো আপনার হচ্ছে আপনাকে ওইরকম কম্পিটিটিভ লেভেলটা বজায় রাখতে হবে, এবং আপনার হচ্ছে টোটালি বেসিকলি হচ্ছে আপনার মার্কেট রেডি থাকতে হবে আপনাকে, তাহলে হচ্ছে আপনি মার্কেটের মধ্যে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবেন। থিংস টু রিমেম্বার, সো আপনাকে ফার্স্টে মনে রাখতে হবে যে ডেভঅপস ইজ এ, বেসিকলি হচ্ছে ডেভঅপস হচ্ছে আপনার কোন একটা, আপনি স্পেসিফিক কিছু মানে টুলিং নিয়ে পড়ে আছেন ব্যাপারটা এমন না, আপনাকে সবসময় আপ টু ডেট থাকতে হবে। আপনাকে সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হবে, এবং সবসময় হচ্ছে চ্যালেঞ্জ নেওয়ার মেন্টালিটি রাখতে হবে। যে আপনি মনে করেন একটা প্রবলেম ফেস করলেন, সো এটা হয়তো আপনি সলিউশনটা হচ্ছে ইনস্ট্যান্ট পাবেন না সব জায়গায়, তো আপনাকে হচ্ছে ডিবাগিং বা আপনার হচ্ছে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে তার একটা সলিউশন হচ্ছে আপনাকে প্রিপেয়ার করার ক্যাপাবিলিটি রাখতে হবে আপনাকে। সো এখন আমরা ডেভঅপস এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক লিনাক্স নিয়ে আহ, আলোচনা করব। সো আমি হচ্ছে রাতুলকে রিকোয়েস্ট করব যাতে লিনাক্স নিয়ে আবার লাইক একটা ওভারভিউ দেওয়ার জন্য সবাইকে। হ্যালো এভরিওয়ান। সো অফিস ভেতো মোটামুটি ডেভঅপসের ডেভঅপস কি এবং কারেন্ট মার্কেট কন্ডিশন বা এক্সপেকটেশন কি, এটা মোটামুটি ক্লিয়ার করছে। সো লিনাক্স স্টার্ট করার আগে আমি যদি ওটা আরেকটু কন্টিনিউ করি, অফিস বাই লাস্টের দিকে যে জিনিসটা বলতেছিলেন যে এখন অ্যাকচুয়ালি মার্কেট অনেক কম্পিটিটিভ, এটার একটা যেমন চ্যাট জিপিটি মতো টুল আসার পরে মেইন যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমাদের নলেজ গেইন করার ব্যারিয়ার বা টাইম অনেক কমে আসছে। আগে একটা জিনিস আপনার শিখতে যে পরিমাণ সময় লাগতো, এখন আপনার 110টা ওয়েবসাইট আপনার ঘোরা লাগে না, আপনি জাস্ট এক জায়গা থেকে নলেজটা পাচ্ছেন। সো ওই দিক থেকে আপনার একটা বড় রকমের হেল্প আসতেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু আপনার এই জাস্ট এই রিজনটার জন্যই কিন্তু এখন আপনার থেকে রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেছে। আপনি যদি এখন অ্যাকচুয়ালি জব ওপেনিং গুলো দেখেন বা যারা জব ইন্টারভিউ দিচ্ছেন, অনেক জায়গায় দেখবেন যে হচ্ছে যে তারা অনেক বেশি এক্সপেক্ট করতেছে আগে থেকে, জাস্ট বিকজ এখন না জানার ব্যারিয়ার হচ্ছে আপনি শিখেন নাই কেন, মানে কঠিন ডিফিকাল্ট সবকিছুর জন্য কিন্তু এখন এআই টুলগুলো মানে এখন খুব ভালো কাজ করে। সো এটা একদিক থেকে যেমন একটা ব্লেসিং, আর একদিক থেকে আমি বলবো যে এটা আরেকটা একটা নতুন একটা প্রেশার ক্রিয়েট করতেছে। এবং আপনি যদি মানে এখন আমরা যে ডেভঅপস এর যে কথাটা বলতেছি, যে ডেভঅপস এর একটা একটা রোল প্লে করে এই পুরো জিনিসটা, বাট এট দ্য সেম টাইম আপনার কারেন্ট জবগুলো, আমরা আমরা সবাই ডেভেলপার এখানে মোরাললেস, আমরা তো সবাই দেখতেছি যে এআই অ্যাকচুয়ালি কোথায় ভ্যালুটা ক্রিয়েট করতেছে। এখন রিপিটিটিভ কোড অনেকাংশে কমে আসছে। হ্যাঁ, আমাদেরকে পুরোপুরি রিপ্লেস করতেছে না, বাট এটা সবাই এগ্রি করবে যে আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে এআই আসার পরে। আমাদের মানডেন কাজগুলো এখন আমরা অনেক কুইক ওয়েতে করতে পারতেছি। সো এই জিনিসগুলোর সাথে আপনার এখন একই জবগুলোতেই দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে, যে আচ্ছা এখন তোমার এটা এটা এটাও জানা উচিত, ওইটাও জানা উচিত, কারণ বেসিক বেসিকটা এখন অনেক উপরে উঠে গেছে। সো আমাদের আজকের ক্লাসে আমরা বেসিকলি যেমন এখন লিনাক্স নিয়ে কথা বলবো হয়তো, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি ধরুন লিনাক্স নিয়ে যদি আপনি এখন গুগল করেন বা ইউটিউবে সার্চ দেন, দেখবেন অনেক টিউটোরিয়াল। এক এক একজন এত 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টার লিনাক্সের ভিডিও আপনি পেয়ে যাবেন। বাট ওভারওয়েলমিং জিনিস বা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কোথায় গিয়ে স্টপ হব, মানে গুড এনাফ পয়েন্টটা আমাদের জন্য ফিগার আউট করে ইনিশিয়ালি অ্যাজ আ ফ্রেশার বা যারা মাত্র এগুলো নিয়ে এক্সপ্লোরেশন শুরু করছে, তাদের জন্য খুবই ডিফিকাল্ট। এমন হতে পারে যে আপনি 1 মাস ধরে লিনাক্স নিয়ে পড়ে আছেন, জাস্ট লিনাক্সের জিনিসপত্র দেখে যাচ্ছেন। সো এই জিনিসটা মানে যে টিউটোরিয়ালের একটা সার্কেলের মধ্যে পড়ে যাওয়ার মতো আর কি, যে আমি একটা টুল এটা আমি অনেক ভালো করে শিখলাম, তারপরে আমি আস্তে আস্তে বাকিগুলো হয়তো ধরবো। আর এটা মোস্ট অফ দ্য কেস এটাই দেখা যায় যে ওই টুলটা আপনি সব এনার্জি সব ফোকাস ওই একটা টুলে দিয়ে আপনার হচ্ছে এনার্জি ড্রপ করতেছে পুরো জিনিসটা থেকে। সো আমরা আজকের ক্লাসের শেষে হোপফুলি আপনার হচ্ছে একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি কোথায় কতটুকু নলেজ ইজ গুড এনাফ টু স্টার্ট, মানে যে এতটুকু আমি শিখলাম এতটুকু আমি পারি, আচ্ছা ঠিক আছে এরপরে আমি নেক্সট স্টেপে যাই। কারণ আপনি এটা যেমন আমি অরফেস ভাই আমরা হয়তো এই এই যে কি বলে আপনার এই কোর্সটা হয়তো আমরা নিচ্ছি, বাট আমরা কিন্তু লিনাক্সের সব এভরিথিং কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আমাদের হয়তো এক্সপোজার হয় নাই বা আমাদের ডিরেক্ট কখনো কাজ করা হয় নাই। বাট এর মানে এই না যে আমরা সারাদিন লিনাক্স নিয়েই পড়ে থাকবো, যে লিনাক্স এটা জানি না ওটা জানি না, কার্নেলের তো হাজার হাজার জিনিসপত্র আছে। তো আমরা যদি খুব
উপর থেকে লিনাক্স নিয়ে যদি একটু বলি, কেন লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করা হবে, একটা মেইন রিজন হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রি, এটার কোনো লাইসেন্সিং করা লাগে না। আপনারা যদি উইন্ডোজ নেন, উইন্ডোজ কিন্তু কেন লাগে লাইসেন্সিং করা লাগে লিনাক্সের জন্য? ইটস ওপেন সোর্স। এটা লিনাক্সের কোর প্রোডাক্টটা হচ্ছে ওপেন সোর্স। সো আমাদের কোম্পানিরা যখন লিনাক্স ইউজ করে তখন তাদের হচ্ছে কাউকে এক্সট্রা টাকা পয়সা দিতে হয় না। কিন্তু উইন্ডোজ সার্ভারে, উইন্ডোজ একটা হচ্ছে আমরা নিজেরা ইউজ করি কনজিউমার প্রোডাক্ট, একটা কিন্তু উইন্ডোজ সার্ভার প্রোডাক্ট আছে, ওটার জন্য কিন্তু আপনার মাইক্রোসফট থেকে আলাদা লাইসেন্স নিতে হয়। সো এই যে ওপেন সোর্স, যে কেউ হচ্ছে লিনাক্সের কার্নেলটার কোডটা হচ্ছে দেখতে পারতেছে, এই সুবিধাটার জন্য লিনাক্সের গ্লোবালি বলেন এবং অনেক সময় ধরে লিনাক্স হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আপনি ক্লাউড বলেন, যত ডেভঅপস এর যত টুল যত কিছু দেখবেন, বেশিরভাগ হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনার স্টার্ট হয় হচ্ছে লিনাক্স থেকে। এবং লিনাক্সের সাথে হচ্ছে ছোট করে বলি, যেহেতু আমরা লিনাক্স নিয়ে কথা বলতেছি, যে অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে যে উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক এই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স কি, উবুন্টু, তারপর সেন্টওএস এই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স কি। সো যেমন লিনাক্সের কার্নেল যেটা, কোড যেটা, ওইটা আপনার কম্পিউটারের সাথে কথা বলে, কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কথা বলে। আর উইন্ডোজের একটা আলাদা কার্নেল আছে যেটা মাইক্রোসফট নিজে লিখছে, মাইক্রোসফট ইঞ্জিনিয়াররা লিখছে। লিনাক্সের কার্নেলটা, কোডটা, এটা হচ্ছে ওপেন সোর্স করা। একই সাথে ম্যাকবুক যারা ইউজ করেন, দেখবেন ম্যাক ওএসও কিন্তু হচ্ছে ইউনিক্স বেস সিস্টেম, মানে লিনাক্স আর ম্যাকের অরিজিন কিন্তু সেম জায়গা থেকে আসতেছে। সো এই কারণে দেখবেন যে আপনার লিনাক্স আর ম্যাকের মধ্যে অনেকগুলো কমান্ড সেম, বেশিরভাগ কমান্ডে কিন্তু হচ্ছে মানে যেটা লিনাক্সে রান করবে এটা কিন্তু ম্যাকে রান করবে, বাট উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু সেম না, কারণ উইন্ডোজের জিনিসটা মাইক্রোসফট কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে নিজেদের মতো করে হচ্ছে লিখে নিচ্ছে। এখন দেখবেন উইন্ডোজের সাথে কিন্তু লিনাক্সের কার্নেল দিয়ে দেয়, ডাব্লিউএসএল বলে, একটা জিনিস বলে যে উইন্ডোজের সাথে আপনি উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম আপনি যদি ইউজ করেন, ওটার মধ্যে একটা ছোট পোর্শনের মধ্যে ওরা লিনাক্সের কার্নেল কোডটা হচ্ছে আপনাকে আহ আপনাকে দিয়ে দেয়। আপনার কার্নেল কোডটা হচ্ছে আপনাকে উইন্ডোজের সাথে হচ্ছে দিয়ে দেয়। সো এর কারণ হচ্ছে কি, একটা মাইক্রোসফট টেকনোলজ করে যে ডাজন্ট ম্যাটার উইন্ডোজ কত ভালো, বাট দেয়ার ইজ ইন্টারনেটের বেশিরভাগ পোর্শন হচ্ছে লিনাক্সে রান করে, এবং এই জন্য আপনার এখন উইন্ডোজের সাথে স্ট্যান্ডার্ড হয়ে হচ্ছে আপনার লিনাক্স দিতেছে। সো লিনাক্সের যে কার্নেল যেটা বলতেছে, কার্নেলটা বেসিক্যালি হচ্ছে লিনাক্সের হচ্ছে কোড, অপারেটিং সিস্টেমের কোডটাকে হচ্ছে আমার কার্নেল বলছে। এটা কিন্তু নর্মাল কোডের মতোই, ও জাস্ট একটু লোয়ার লেভেলে কাজ করে, ও ডিরেক্ট হার্ডওয়্যারের সাথে হচ্ছে কথা বলে আপনার একটা অপারেটিং সিস্টেমের হচ্ছে কার্নেলটা। সো আপনার আপনি যে কোনো ক্লাউড ভেন্ডর ধরেন, অ্যামাজন, গুগল, আপনার মাইক্রোসফটের, ইভেন অ্যাজুর, সবার কিন্তু ইনফ্রা কিন্তু আপনার এই লিনাক্স কোডেই চলে। সো এই জন্য নট জাস্ট আমাদের এই কোর্সটা, আপনি ডেভঅপসে যদি আপনি মানে ঢুকে হচ্ছে আপনার আহ, মানে কিছু ট্রাই আউটও করতে হয়, আপনার কিন্তু লিনাক্সের সাথে কমফোর্টেবল হতে হবে। লিনাক্সকে রিজেক্ট করা যাবে না, এটাকে আপনার মানে অ্যাডপ্ট করেই নিতে হবে এই জিনিসটা। সো এটা আই থিঙ্ক এটা একটু ক্লিয়ার হচ্ছে যে লিনাক্স এত পপুলার কেন এবং এটা সবাই এত কেন ইউজ করে। ইভেন আপনার একটা ক্লাউড রান করতে আপনার যত রকমের কম্পোনেন্ট দরকার সবগুলো কিন্তু লিনাক্সের উপরে বেস করে বানানো। ইভেন মাইক্রোসফটের যে অ্যাজুর ক্লাউড, ওটাও যখন তারা বানাচ্ছে, তারা কিন্তু লিনাক্সের ব্যাকবোনেই কিন্তু পুরো জিনিসটা বানাচ্ছে। এবং লিনাক্সের ব্যাকবোন বলতে আমি মানে এনভায়রনমেন্ট বা সাপোর্ট সিস্টেমটা বলতে কি বোঝাচ্ছি, আপনার একটা সার্ভারের মধ্যে আমরা কি অনেক রকমের সফটওয়্যার ইনস্টল করি, রাইট? আপনার বিভিন্ন রকমের ফাইল সিস্টেম থাকে, কোনো ফোল্ডার, যেটা আমরা উইন্ডোজে বা নর্মালি আমরা যেটা ফোল্ডার দেখি, ফাইল সিস্টেম থাকে, ইন্টারনেটের সাথে কানেক্ট হয়। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট, রাইট? এবং এই কম্পোনেন্ট গুলো আপনার লিনাক্সের জন্য অনেক ম্যাচিওরলি হচ্ছে সবাই মিলে ফ্রিতে থাকাতে সবাই মিলে এটাতে কন্ট্রিবিউট করে। ধরেন লিনাক্স যেহেতু মাইক্রোসফট ইউজ করে, গুগলে ইউজ করে, পৃথিবীর সব কোম্পানি লিনাক্স ইউজ করে, দেখা যায় ওরাই কোনো প্রবলেম যদি পায়, ওরা নিজেরাই এটা সলভ করে গ্লোবালি হচ্ছে পুশ করে দিচ্ছে, ফ্রিতে ওপেন সোর্সে পুশ করে দিচ্ছে। সো দেয়ার ইজ আ ভেরি বিগ আপনার কমিউনিটি অ্যারাউন্ড হচ্ছে লিনাক্স। এর মানে এই না যে উইন্ডোজে ডেভঅপস এর কাজ হয় না, অনেক কোম্পানি আছে যারা উইন্ডোজ সার্ভার মেনটেন করে। আপনার কিন্তু এটা খুব রেয়ার। আপনার যদি ওই জব ডিসক্রিপশন গুলো যদি দেখেন, মাঝে মাঝে আপনি দেখবেন যে উইন্ডোজ সার্ভার রিকোয়ারমেন্টে থাকে, যে উইন্ডোজ সার্ভারে কেউ কাজ করছে কিনা, বাট ওইটা খুবই স্মল একটা সেগমেন্ট। সো এই জন্য আমরা এই আমাদের কোর্স বলেন বা বেশিরভাগ কোর্সে হচ্ছে আপনার হচ্ছে লিনাক্স নিয়ে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে উইন্ডোজ নিয়ে হচ্ছে ডিরেক্টলি কথা বলেন। আমাদের স্লাইডে হচ্ছে আমরা লিনাক্সের কিছু কমেন্ট দেখতে পারতেছি। এই কমেন্ট গুলো দিয়ে বেসিক্যালি লিনাক্সের একটা সার্ভারের হচ্ছে আপনি নেভিগেট করতে পারবেন, একটা সার্ভারের সাথে আপনি হচ্ছে কথা বলতে পারবেন। এবং এই পুরো কথা বলাটার জন্য কিন্তু লিনাক্সের টার্মিনালটা ইউজ করা হয়।
লিনাক্স সার্ভারে কিন্তু হচ্ছে আপনার উইন্ডোজের মতো হচ্ছে কোনো ফ্রন্ট এন্ড থাকতেছে না, গুই থাকতেছে না। সো পুরো জিনিসটাই আপনার একটা টার্মিনালের থ্রুতে হচ্ছে আপনার কথা বলতে হয়, এবং এটাতেই কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল থিং যে আপনি পুরো এন্টার অপারেটিং সিস্টেমের সবকিছু হচ্ছে আপনার টার্মিনাল দিয়ে হচ্ছে কন্ট্রোল করবেন। উইন্ডোজও করা যায়, বাট উইন্ডোজেরটা এতটা রোবাস্ট না লিনাক্সের মতো আপনার ওভারঅল পুরা এন্টায়ার আপনার ইকোসিস্টেমটা। তো আপনি যতগুলো সার্ভার দেখবেন, আপনি মোস্ট অফ দ্য কেসে আপনি কিন্তু জাস্ট একটা টার্মিনাল খুঁজে পাবেন। তো ওই টার্মিনালে যখন আপনি ন্যাভিগেট করতে যাবেন, তখন হচ্ছে আপনার এই যে স্লাইডে আমরা এখানে জাস্ট কত 20টা 25টার মতো কমান্ড দিয়ে রাখছি। এগুলো মোস্ট ইউজড কিছু কমান্ড এখানে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, বাট এটার বাইরেও কিন্তু আরো অনেক রকমের কনসেপ্ট আছে, অনেক রকমের হচ্ছে আপনার টুলিং আছে, যেগুলো দিয়ে আপনি হচ্ছে একটা মেশিনের মধ্যে যে ইনফোগুলো মেট্রিক্স গুলো কিভাবে কাজ করতেছে, এটা র্যামের অবস্থা কি, এটা প্রসেসরের অবস্থা কি, এটার স্টোরেজের অবস্থা কি, এটা কি হিটিং হচ্ছে কিনা, এই কত রকমের জিনিসপত্র আমাদের একটা সার্ভারে মেনটেন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনি এই টার্মিনালের থ্রুতেই কমেন্ট গুলো দিয়ে হচ্ছে দেখতে পারবেন। তো আমি যদি নেক্সট স্লাইডটাতে যাই, আহ আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে বেসিকলি সিআইসিটি। সো লিনাক্সের যেই অপারেটিং সিস্টেমটা, ওই অপারেটিং সিস্টেমটা মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে রান করি। এটার মানে কি, আপনি একটা অ্যাপ্লিকেশন ধরেন জাভাতে, পাইথনে, পিএইচপিতে, যেখানে আপনি হচ্ছে লিখলেন, লিখার পরে এটাকে হচ্ছে আমরা বিল্ড করি, প্যাকেজ করে হচ্ছে আমরা লিনাক্স সার্ভারের মধ্যে রান করে দিই। লিনাক্সের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনটা রান করে দিই যাতে বাকিরা এসে জিনিসটা হচ্ছে অ্যাক্সেস করতে পারে। এই যেই মানে লিনাক্সের মধ্যে একটা অ্যাপ্লিকেশন রান করে দেয়া, রাইট, এই কাজটাই হচ্ছে আপনি মানে ম্যানুয়ালিও করতে পারেন। বাট আপনার এই জিনিসটা যদি আপনি দিনের মধ্যে 100 বার করা লাগে এবং 100 জনের 100 বার করা লাগে, এই পুরো জিনিসটা মেনটেন করা যায় না। যে আপনি প্রত্যেকবার একটা সার্ভারের মধ্যে ঢুকলেন, ইটস লাইক যে আপনার কম্পিউটারের মধ্যে আমরা তো ক্রোম বিভিন্ন রকমের সফটওয়্যার ইউজ করি, ব্রাউজার বেস অনেক কিছু ইউজ করি। তো আপনার যদি এরকম হয় যে প্রত্যেকবার ক্রোমের একটা আপডেট আসছে এবং আপনি প্রত্যেকবার কম্পিউটারে ঢুকে লগ ইন করে ক্রোম ওপেন করে দেয়ার ইজ এ নিউ আপডেট, আপনি আপডেট বাটনে ক্লিক করলেন, সে নতুনটা ডাউনলোড করলো, করার পরে আপনি হচ্ছে আবার রিস্টার্ট দিলেন, আপনি ক্রোমটা হচ্ছে আপ এন্ড রানিং হয়েছে। এটা একবারের জন্য ফাইন, 2বার 3বার 4বার, এটা যদি আপনার হচ্ছে মাসের মধ্যে 1000 বার করা লাগে, এটা কিন্তু আনমেনটেনেবল হয়। এবং এটা যদি আপনার একটা কম্পিউটার, এখন আপনার যদি 10টা কম্পিউটার থাকে এবং 10টা কম্পিউটারের মধ্যে যদি আপনার ক্রোমটাকে যদি আপনার ডেইলি 10বার আপডেট করা লাগে, আপনি বুঝতেছেন যে আপনার কি পরিমাণ ম্যানুয়াল এফর্ট যাবে এই জাস্ট একটা সার্ভার হচ্ছে রান করার জন্য। এটার জন্যই হচ্ছে আমরা একটা অটোমেটেড ফ্লো ইন্ট্রোডিউস করি, যাতে এই যে আপডেটিং যে জিনিসটা, ডেপ্লয়মেন্টের যে জিনিসটা, যে একটা সফটওয়্যার একটা ডেভেলপার লিখলো, এটা ঠিকঠাক মতো লিখছে কিনা এই কিছু চেক করা, হ্যাঁ, এই চেকগুলো এবং আপনার এই চেকগুলো করার পরে অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে পাবলিকলি কোনো একটা জায়গায় রেখে দেয়া। যেটা আমরা এখানে একটা সার্ভারের কথা বলতেছি, একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে একটা সার্ভার থাকবে, যে সার্ভারের মধ্যে একটা ওএস থাকবে, লিনাক্স ওএস, ওখানে আমার অ্যাপ্লিকেশনটা রান হবে। এবং ওই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করার জন্য আমি এটা একটা পাবলিক স্পেসে রেখে দিব, পাবলিক ডোমাইনে রেখে দিব, যাতে বাকিরা সবাই হচ্ছে আমার সার্ভিসটা অ্যাক্সেস করতে পারে। এই এক্স্যাক্ট সেম কাজটাই কিন্তু আমাদের ফান্ডামেন্টালি কিন্তু এই কাজটাই হয়। এবং আপনি যত রকমের প্রোডাক্ট দেখবেন, সবগুলো প্রোডাক্টের কিন্তু ফান্ডামেন্টালি একই জিনিসটাই হয়। এবং আমাদের ডেভঅপস এর ক্ষেত্রে মেন সুবিধাটা কি, আমাদের আন্ডারলাইং যে ল্যাঙ্গুয়েজটা, আপনার এখানে হয়তো অনেকে পিএইচপি তে কাজ করেন, অনেকে হয়তো জাভাতে কাজ করেন, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনারা হয়তো কাজ করেন। আমাদের আন্ডারলাইং ল্যাঙ্গুয়েজটা আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। কারণ আমাদের কথা হচ্ছে আমরা এটা লিনাক্সের একটা লিনাক্স মেশিনে রান করব, উবুন্টু বা সেন্টওয়েস এর মতো কোনো একটা অপারেটিং সিস্টেম আমরা রান করব, আহ, এবং এটা বাকিরা যাতে অ্যাক্সেস করতে পারে। এই দুটো হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এবং ভিতরে কি হবে, ভিতরে অ্যাপ্লিকেশনটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ডেভেলপার লিখে নিল, এটা তার ব্যাপার। আমরা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে সার্ভারে নিয়ে রান করে দিই। আমি হয়তো ডেভেলপারকে জিজ্ঞেস করবো যে আচ্ছা এটা কোন ল্যাঙ্গুয়েজে লিখছে, ও আমাকে বললো যে এটা আমি পিএইচপি তে লিখছি। তাহলে আমি বলবো যে তুমি তাহলে আমাকে এটা রান, আমরা তো সবাই অ্যাপ্লিকেশন রান করি কোনো একটা কমান্ড দিয়ে, রাইট, যে ও বলে যে আমি আমার কম্পিউটারে এই কমান্ডটা দিয়ে অ্যাপ্লিকেশনটা রান করে দিই। সো আমি কি করবো, ওর কোডটা নিয়ে আমার সার্ভারে নিয়ে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওই কমান্ডটা দিয়ে অ্যাপ্লিকেশনটা রান করে দেবো, জাস্ট লাইক পাইথনে ফ্লাস্ক অ্যাপ্লিকেশন আমরা যেভাবে রান করি, জাভাতে যেভাবে আমরা রান করি, সেম ভাবে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে সার্ভারের মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে হচ্ছে রান করে দিব। এই পুরো জিনিসটা ম্যানুয়ালি করা কিন্তু যায়। আপনারা যতবার লোকালি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বিল্ড করে রান করছেন, দ্যাট ইজ আ ম্যানুয়াল লোকাল ডেপ্লয়মেন্ট, যে আপনি লোকালি অ্যাপ্লিকেশনটা রান করতেছেন। আর আপনি যখন রিমোট ডেপ্লয়মেন্টে যাবেন, সার্ভার ডেপ্লয়মেন্ট, ক্লাউড ডেপ্লয়মেন্ট, তখন কি আপনার এই লোকাল জিনিসটা আপনি নিয়ে ক্লাউডে নিয়ে ছেড়ে দিতেছেন, আপনি ওখানে রেখে দিতেছেন। বাট
ফান্ডামেন্টাল আর্কিটেকচার কিন্তু দুই দিকেই হচ্ছে সেম। তো আমাদের লিনাক্স থেকে আসলে আমাদের তাহলে কি কি জানতে হচ্ছে বা কি কি ক্লিয়ার থাকতে হবে? একটা হচ্ছে যে বেসিক লিনাক্সের কার্নেলটা, যেটা বললাম যে ডিফারেন্সটা কি অন্যান্য অপারেটিং সিস্টেমের সাথে, লিনাক্স এত পপুলার কেন বা এত সবগুলো টুল কেন লিনাক্সের উপরেই হয়। আমাদের স্লাইডে যে কয়েকটা কমেন্ট দেয়া আছে, এই টাইপের হচ্ছে মোস্ট কমন ইউজড কিছু লিনাক্সের কমান্ড আপনার জানতে হবে, নট বিকজ আপনার লিনাক্স জানতে হবে, আদারওয়াইজ আপনি তো অপারেটিং সিস্টেমটাতে ন্যাভিগেটই করতে পারবেন। আপনি এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডার কিভাবে যাবেন, একটা ফাইল ডিলিট করবেন, অ্যাড করবেন, এই জিনিসগুলো তো আপনি করতে হবে। কপি পেস্ট করি আমরা সারাক্ষণ, একটা ফাইল ডিলিট করি, রিসাইকেল বিনে নিয়ে যাই, রিসাইকেল বিন ক্লিয়ার করি, এই জিনিসগুলো তো আপনার লিনাক্সও করতে হবে। সো ওইটার জন্য আপনার এই কিছু কমান্ড আপনি জানতে হবে, যেটা আমাদের কোর্স বলেন, ইউটিউব বলেন, অনেক জায়গায় আপনি হচ্ছে এরকম কমেন্টগুলো হচ্ছে পেয়ে যাবেন। সো এটার মধ্যে বেসিক মোটামুটি আপনার যদি জানা হয়, তখন আপনি মোটামুটি একটা বেস আপনি ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি এখন এই যে জেনকিন্সের মতো আমরা পরের স্লাইডে দেখবো যে কিছু টুল আমরা ইউজ করি, যেগুলো কিন্তু হচ্ছে আপনার ইনস্টল করতে হয়, রান করে হচ্ছে লিনাক্সকে ব্যাকবোন হিসাবে ধরে। তখন আপনি হচ্ছে ওই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারলেন না আপনার কম্পিউটার বা আপনার সার্ভারে, এবং ওগুলোতে যখন কোনো প্রবলেম হবে তখন কিন্তু আপনি জিনিসটা ডিবাগ করতে পারতেছেন, কারণ আপনি অপারেটিং সিস্টেমের মধ্যে ন্যাভিগেট করতে পারেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে। তো এই জন্য আমাদের লিনাক্স মোটামুটি ভালোই প্র্যাকটিস থাকতে হয়। বাট একটা গুড থিং হচ্ছে আপনি যদি ডেভঅপস শুরু করেন বা ডেভঅপসের প্র্যাকটিসগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করেন, আপনার এতবার লিনাক্সের উপর হাত দেওয়া হবে, এতবার ন্যাভিগেট করা হবে, এটা আপনার একটা ইন্টুইশন বিল্ড হয়ে যাবে পুরো জিনিসটাতে। সো শুরুতে হয়তো একটু ওভারওয়েলমিং লাগে লিনাক্সের এত এত কমান্ড, কারণ এটা একটু রসকস বিহীন একটা টপিক। জাস্ট টার্মিনালে বসে বসে, কারণ জেঙ্কিস টেঙ্কিস গুলোতে আপনি অনেক কিছু দেখতে পারবেন যে ইউআই আসতেছে, ডিপ্লয়মেন্ট হচ্ছে, কিন্তু লিনাক্সে জাস্ট টার্মিনালের মধ্যে আপনি ঘোরাফেরা করা লাগে। সো একটু ইন্টিমিডিয়েটিং মনে হয় অনেক সময়, বাট এই ইনিশিয়াল ফেজটা ক্রস করার পরে আপনার মোটামুটি ইউ আর গুড এনাফ আপনার পরের স্টেপগুলোতে হচ্ছে যাওয়ার জন্য। সো আপনি যখন একবার লিনাক্স মোটামুটি শিখে গেছেন, তখন হচ্ছে আমরা ওই যে অ্যাপ্লিকেশন যেটা আমরা বিল্ড করলাম, বললাম লোকালি আমি রান টান করছি আমার অপারেটিং সিস্টেমের মধ্যে, বা আমি একটা সার্ভারে ঢুকে কোডটা পুল করে আমি হচ্ছে রান করে দিচ্ছি, এই জিনিসটা আমরা অটোমেট করে ফেলতে চেষ্টা করব। সো আমি যদি পরে স্লাইডটাতে যদি যাই, অফিস ভাই যদি একটু পরের স্লাইডটাতে নিয়ে যান। হ্যাঁ, সো লিনাক্সের যেই ডেভেলপ বা একটা অ্যাপ্লিকেশন রান করার যে কথাটা বললাম, আমাদের সিআইসিডি এটা ডেভঅপস এর একদম কোর বলতে পারেন, একদম মাঝখানের একটা টপিক, একটা স্ট্রং একটা টপিক। এবং মোস্ট অফ দ্য কেস আমি দেখি যে মানুষজন হচ্ছে এই সিআইসিডিটা শিখতেই তার সবচেয়ে বেশি আগ্রহ থাকে, যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপারের মেশিন থেকে নিয়ে কোড আমি কিভাবে এন্ড ইউজার পর্যন্ত পৌঁছাই দিতেছি। এই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট যে জিনিসটা, এই ডেপ্লয়মেন্ট যেই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আপনার একদম ডেভঅপস এর যেটা বলতেছি যে একটা বিগ একটা চাঙ্ক। সো ও কি করে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন জিনিসটা কি করে, আমি যদি একদম খুব ক্লিয়ারলি বলি, আপনার ডেভেলপার যখন কোডটা লিখতেছে বা আপনি যখন কোডটা লিখতেছেন, কোডটা কি সে ঠিকঠাক ভাবে লিখতেছে কিনা, এর মানে কি যে সে কোডে উল্টাপাল্টা ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো সে কোডটা লিখছে কিনা, তা ফরম্যাটিং ঠিক আছে কিনা, লিন্টিং ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ধরেন আপনি কোডের মধ্যে কিছু জিনিস চেক করতে চান, যেমন আপনি ধরেন আপনার কোম্পানিতে তো বা আপনার প্রোডাক্টে তো একটা ফ্রেশ গ্রাজুয়েটও কোড লিখবে, আবার একজন এক্সপিরিয়েন্স ডেভেলপারও কোড লিখবে। So, এখন আপনি হয়তো কিছু মিনিমাম স্ট্যান্ডার্ড আপনি হয়তো ইমপ্লিমেন্ট করতে চান, যে আমার এখানে কেউ যদি নেস্টেড লুপ লিখে রাখে, এটা আমি অ্যালাউ করবো না। মাল্টিপল নেস্টেড লুপ যদি থাকে, আমি ফ্ল্যাগ করে দিব যে না, তুমি বেটার কোনো ওয়েতে কোডটা লিখো। হ্যাঁ, যে মানে আমি হয়তো এক্স্যাক্টলি জানি না যে সে কেন মাল্টিপল নেস্টেড লুপ লিখতেছে বা মানে সাব অপটিমাল একটা কোড লিখতেছে, বাট আমি এটা জানি যে একটা কোডে যদি তিনটা নেস্টেড লুপ থাকে, এটা নট আ গুড কোড। এটা আমি হয়তো ডিসাইড করলাম আমার টিম মিলে। তো তখন আমি এই টাইপের জিনিসগুলো চেক করতে পারবো। এটা অটোমেটিক্যালি চেক করা যায়, কিছু টুল আছে, এই টুলগুলো দিয়ে হচ্ছে আমরা অটোমেটিক্যালি এই কোড বেস্ট কোড কোয়ালিটিটা আমরা চেক করতে পারবো। এটাকে কোড কোয়ালিটি চেকিং বলে। So, আমরা লিন্টিং, কোড কোয়ালিটি চেকিং, ইভেন আপনার যে অ্যাপ্লিকেশনটা যে রান হচ্ছে এটার জন্য যে আপনার ডেভেলপাররা যে নতুন কোডটা পুশ করতেছে, এটাকে এক্সিস্টিং কোনো ফিচার ব্রেক করে কিনা, এটার জন্য কিন্তু আপনার হচ্ছে ইউনিট টেস্ট লিখে, অনেক দেখবেন অনেক ডেভেলপার হচ্ছে ইউনিট 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 টেস্ট লিখে, প্রত্যেকটা যে কোড লিখলো সাথে ইউনিট টেস্ট লিখলো, বেসিক্যালি টেস্ট কেসগুলো তারা কভার করে দেয়। যে এটা লগ ইন ফ্লো, আমি নতুন একটা লগ ইন সিস্টেম অ্যাড করলাম, আগে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতো, এখন গুগল দিয়ে লগ ইন করতে পারে, এখন মাইক্রোসফট দিয়ে লগ ইন করতে পারবে, এখন গিটহাব দিয়ে লগ ইন করতে পারবে। সো আমি নতুন নতুন ফিচার অ্যাড করতেছি, এটা থেকে আমার এক্সিস্টিং ফ্লো ব্রেক করতেছি কিনা, এটার জন্য ইউনিট টেস্ট লিখে। সো আমার কাজ হচ্ছে এভরি টাইম দেয়ার ইজ এ নিউ
চেঞ্জ ইন মাই কোড বেস, আমি কিন্তু পুরো সবকিছু রান করে দেখবো, ইউনিট টেস্টগুলো রান করে দেখবো যে এক্সিস্টিং ফিচার ব্রেক করে কিনা, নতুন ফিচারটা হচ্ছে এনাফ এজ কেস কভার করা হয়েছে কিনা। তো এই টাইপের কিছু বেসিক চেক আমার অটোমেটিক্যালি হচ্ছে আমার করতে হবে, যাতে আমার কোডের ইন্টেগ্রিটিটা বজায় থাকে। তাই আমার কোড যাতে হচ্ছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা আমার কোম্পানি বা আমার প্রোডাক্ট সেট করে, এগুলো যাতে হচ্ছে বজায় থাকে। আদারওয়াইজ কি হবে, একজন একভাবে কোড লিখবে, লিখে আপনার অ্যাপ্লিকেশনের যেই আপ টাইম বা কনসিস্টেন্সিটা আপনি ওভাবে এনশিওর করতে পারবেন না। আপনি যদি মোটামুটি 4-5টা গেট কিপিং আপনি করে ফেলেন, যে সে চাইলে উল্টাপাল্টা কোড পুশ করতে পারবে না, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তার কোডে মেনটেন করতে হবে, তখন আপনি হচ্ছে একটা কনফিডেন্স পান যে আচ্ছা না, আমার মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড আমি মেনটেন করতে পারতেছি। সো এটার জন্য আমরা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ইউজ করে থাকি। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বেসিক্যালি কিছু চেক আমরা অ্যাড করি, আর কিছুই না, জাস্ট কিছু চেক। ম্যানুয়ালি যেরকম করে চেক করেন আপনার, দেখবেন আপনারা যদি ইন্টেলিজে বা এই টাইপের কোনো আইডি ইউজ করেন, আপনি যদি কিছু একটা ভুল করেন, তখন কিন্তু সে মার্ক করে দিতেছে যে তোমার এখানে রেড, বা কোডটা কম্পাইল করতে দিচ্ছে না। সিমিলার এগুলোই জাস্ট হচ্ছে আমরা অটোমেটিক্যালি আমাদের পাইপলাইনের মধ্যে করে দিই, মানে রিমোট আমি ডেভেলপার যেখানে কোডটা পুশ করতেছে, ওখানে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে টেস্টগুলো হচ্ছে আমরা রান করে নিই। এবং কন্টিনিউয়াস ডেলিভারি ইজ কম্পারেটিভলি সিম্পলার। বেসিক্যালি কোডটা যখন সবকিছু চেক টেক ফিল আপ হচ্ছে, পাস হচ্ছে, একজন হয়তো ম্যানুয়ালি রিভিউ টিভিউ করে দিল যে না ওকে, সে কোডটা হচ্ছে অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়ার পর আমি কোডটা আমার গিট বা কোনো একটা জায়গা থেকে নিয়ে আমি হচ্ছে ওই যে আমার যে সার্ভারটা, লিনাক্সের যে সার্ভারটা, ওই সার্ভারে নিয়ে হচ্ছে আমি স্টার্ট করে দেবো অ্যাপ্লিকেশনটা। সো আমি কোডটা নিব গিট ল্যাব যে কোনো একটা ইজ আপনার হচ্ছে বিসিএস থেকে, ভার্সন কন্ট্রোল সিস্টেম থেকে নিয়ে আমি কোডটা হচ্ছে অটোমেটিক্যালি পুল করলাম সার্ভারের মধ্যে করে, ওখানে হচ্ছে আমি কোডটা বিল্ড করে আমি কোডটা হচ্ছে রান করে দিলাম। দ্যাটস ইট। আমার বাকি ইউজাররা হচ্ছে এই সার্ভারে ঢুকে হচ্ছে সে কোডটা অ্যাক্সেস করতে পারতেছে। মানে খুবই সিম্পল একটা ফ্লো, বাট এই সিম্পল ফ্লোটা আপনার কমপ্লিট করার জন্য আমাদের হচ্ছে একটা একটা সাইকেল কমপ্লিট করে আসতে হয়। তো আমরা আমাদের পরের সাইডটাতে যদি আমরা যাই, আমাদের যে সিআইসিডি যে লাইফ সাইকেল, সিআইসিডি লাইফ সাইকেলে হচ্ছে আপনার দেখেন, এটা ডেভঅপস এর মানে প্রাইমারি লোগো বলা যায় এই জিনিসটা, যে আপনার ডেভঅপস মানে হচ্ছে এরকম একটা ইনফিনিট লোগো দিয়ে হইতেছে থাকে। তো এটার মানে কি? এটা মানে হচ্ছে যে আপনি পুরো এন্টায়ার ফ্লোটা কিন্তু একটা লুপের মতোই হইতেছে। ফার্স্টে আপনি প্রোডাক্টটা প্ল্যান করলেন, দেন আপনি হচ্ছে প্রোডাক্টটা আপনি কোড করলেন, লোকালি ডেভেলপার কোড টোড করলো, দেন আপনি হচ্ছে এটা বিল্ড করলেন মানে হচ্ছে আপনি কোডটা রান করলেন বেসিক্যালি। রান করার পরে আপনি যে টেস্ট কেসগুলো হচ্ছে আপনি এক্সিকিউট করলেন। টেস্ট কেসগুলো বলতে আপনার হচ্ছে এই যে ইন্টিগ্রেশন পাইপলাইন, এই যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, আমরা যে চেকগুলো কথা বললাম, 4-5টা চেকের কথা বলছি, এই চেকগুলো হচ্ছে আপনার রান করতে হবে। রান করার পরে এবং 4-5টা চেকের মধ্যে কিন্তু আমি বলে দিছি কয়েকটা বেসিক গুলো, যে লিন্টার আপনার হচ্ছে ফরম্যাটিং ঠিক আছে কিনা, কোডের কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনার ইউনিট টেস্টগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। এগুলো খুবই বেসিক কিছু চেক। এছাড়াও আপনার হয়তো কোম্পানি প্রোডাক্ট স্পেসিফিক আরো কিছু চেক থাকতে পারে। এই চেকগুলো কমপ্লিট করার পরে আমরা হচ্ছে এটা একটা ডেপ্লয়মেন্ট পোর্শনে ঢুকে যেতেছি, যে আমরা আহ, এটা ওকে হয়েছে, কোডটা মার্জ হলো, তখন হচ্ছে আমার ডেপ্লয়মেন্ট পার্টটুকু শুরু। যে আমি কোডটা নিব, নিয়ে হচ্ছে এটা প্যাকেজ করব, বিল্ড করব, মানে প্রোডাকশন সার্ভারে রাখার মতো করে। যেমন প্রোডাকশন সার্ভারে আমার একটু ডিফারেন্ট ভাবে বিল্ড করতে হয় হয়তো, কারণ হচ্ছে হয়তো ডেভেলপমেন্টের সময় অনেক কিছু, অনেক রকম এক্সট্রা কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো আমার নট নেসেসারিলি আমার প্রোডাকশন সার্ভারে আমি দিব। সো ওই টাইপের কিছু অপটিমাইজেশন আমরা করব, করে হচ্ছে কোডটা হচ্ছে আমরা সার্ভারে ডিপ্লয় করে দিব। এখন এই ডিপ্লয়মেন্টের এখানে কিন্তু অনেক রকমের স্ট্র্যাটেজি আপনার থাকতে পারে। হয়তো আপনার স্টেজিং এনভায়রনমেন্ট আছে, তারপর প্রোডাকশন এনভায়রনমেন্ট আছে। তো এরকম হয়তো আপনার ফার্স্ট স্টেজিং এ যাবে, স্টেজিং এ সবকিছু ঠিকঠাক হওয়ার পরে আপনি হচ্ছে এটা প্রোডাকশনে ডিপ্লয় দিবেন। বাট আপনার ফ্লোটা কিন্তু সেম, যে আপনার প্যাকেজিং করতে হবে, প্যাকেজিং বা বিল্ড করতে হবে, একটা অপটিমাল একটা আপনার ফাইল জেনারেট করতে হবে, যেটা হচ্ছে আপনার ডেভেলপমেন্টের থেকে একটু মোর স্ট্রিক্ট ভার্সন অফ দ্য কোড হচ্ছে আপনার জেনারেট করতে হবে। দেন এটা আপনি ডিপ্লয় করে দিলেন। দেন আপনার হচ্ছে আহ, এটা মনিটর করতে হবে। দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পোর্শন, যেটা নিয়ে আমরা হয়তো আজকে ক্লাসের একটু লাস্টের দিকে কথা বলবো, যে এটা খুবই আপনার ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আপনার ডেভঅপস, এসআরডি বা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, এই যে জিনিসগুলোই বলেন, এগুলোর খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আচ্ছা, এরপরে
স্লাইডে হচ্ছে আমি আরো কিছু এক্সট্রা টুলিং নিয়ে কথা বলতে পারি। আমাদের ডেভঅপস এর আপনারা কিছু টুল, মানে আমাদের স্লাইডে এখন আপনারা কিছু লোগো দেখতেছেন, এগুলো খুব কমন কিছু লোগো। একটা যেমন ফার্স্টটা হচ্ছে জেনকিন্স দিয়ে আপনি কি করে, জেনকিন্স দিয়ে আপনি হচ্ছে এই যে আমরা বললাম ইনটেক CI/CD। সো এই যে চেক গুলো আপনারা যে রান করতেছেন, যে আপনার লিঙ্কটার এইসব জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা, এইগুলো কিন্তু আপনার জেনকিন্সের থ্রুতে রান করতে পারবেন। ওর এই যে সেকেন্ড যেটা গিটহাব অ্যাকশনস এর থ্রুতে রান করতে পারবেন। সো এই জিনিসগুলো আসলে কি করে ফান্ডামেন্টালি, জেনকিন্স আর গিটহাব অ্যাকশন বা এই যে গিটল্যাব CI/CD, এই জিনিসগুলো আসলে কি, এগুলো কিন্তু আসলে আপনার একটা অ্যাপ্লিকেশন, জাস্ট একটা সার্ভারের মধ্যে আপনি একটা অ্যাপ্লিকেশন রান করেন। যেমন জেনকিন্স, গিটল্যাব, CI/CD সবার কাজ কিন্তু সেম। কি কাজ করে সে? আপনার কোডটা সে গিটল্যাব এরকম কোনো একটা প্ল্যাটফর্ম থেকে পুল করে নিয়ে আসে, ডাউনলোড করে বেসিক্যালি। ডাউনলোড করে সে হচ্ছে জাস্ট লাইক আপনি লোকালি যেভাবে প্রোডাক্টটা রান করেন পাইথন বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, সে হচ্ছে ওইভাবে প্রোডাক্টটা জাস্ট রান করে বা কিছু টেস্ট রান করে। আপনি লোকালি যখন টেস্ট রান করেন, সে হয়তো বেসিক্যালি কিছু কমান্ড এক্সিকিউট করে শুধু। সো এটা যদি ফেল করে, তখন হয়তো আপনাকে মেইল পাঠায় বা কেমন নোটিফিকেশন পাঠায়। সো এইসব টুলগুলোর মধ্যে এগুলো বেকড ইন অবস্থায় থাকে। আপনি একসাথে মাল্টিপল CI/CD পাইপলাইন রান করতে পারলেন, অনেকগুলো প্রোডাক্ট একসাথে রান করতে পারলেন। এই সেম জিনিসটা কিন্তু আপনি চাইলে নিজেও একটা লিনাক্স সার্ভারের মধ্যে নিজেও করতে পারতেছেন একটা স্ক্রিপ্ট লিখে। বাট এই টুলগুলো ডেডিকেটেডলি বানানোই হয়েছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য। প্রত্যেকটা টুলেরই হচ্ছে কোনো না কোনো USP আছে। যে জেনকিন্স থেকে গিটহাব অ্যাকশনস এখন অনেকে প্রেফার করে, গিটহাব অ্যাকশনস থেকে আবার অনেকে এগুলো সব বাদ দিয়ে শুধু গিটল্যাব CI/CD ইউজ করে। এটা পেইড একটা সিস্টেম, এটা অনেকেই অনেক অনেক কোম্পানি এখন ইউজ করে। ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এই পুরো জিনিসটা। বাট ফান্ডামেন্টালি সবার কাজ কিন্তু সেম। কোডটা ডাউনলোড করে নিয়ে আসার পরে আমরা হচ্ছে এখানে কিছু এই যে CI টেস্টগুলো রান করি। CI টেস্টগুলো রান করার পরে হয়তো আমরা প্রোডাকশন সার্ভারে, আমি হয়তো ঢুকে কোডটা হচ্ছে প্রোডাকশন সার্ভারের মধ্যে, লিনাক্স সার্ভারটার মধ্যে আমি কোডটা রান করে দিলাম। দ্যাটস ইট, আমার ডেপ্লয়মেন্ট ডান। এবং ডেপ্লয়মেন্টের শেষ এতটুকুই কিন্তু ওর কাজ। এরপরে কিন্তু আমাদের বাকি যে পোর্শনটুকু, তাদের কাজ শুরু হয়। এবং এই এতটুকু যতটুকু আমি বললাম, এতটুকুর মধ্যে কিন্তু আপনার মানে মোটামুটি আপনি কন্টেনার ইউজ করেন, কন্টেনার ছাড়া ইউজ করেন, আপনার 20 বছর আগের প্রোডাক্ট হোক আর কালকের প্রোডাক্ট হোক, সবার জন্য কিন্তু সোফার আমি যা যা বলছি এতটুকু কিন্তু হচ্ছে আপনার ভ্যালিড। এটা মানে প্রোডাক্ট, আপনার প্ল্যাটফর্ম সবকিছুর জন্যই কিন্তু এই ফ্লোটা মোটামুটি হচ্ছে আপনার ভ্যালিড। সো এখন আমি CI/CD, তাহলে আমি CI নিয়ে তো বললাম 4-5টা চেক, আমার মিনিমাম বেসিক চেকগুলো আমার শিখতে হবে, জানতে হবে। সিডির ক্ষেত্রে আমার জেনকিন্স, গিটহাব অ্যাকশনস যে কোনো একটা টুল আর 2টা টুল, এই টুলগুলো আমার মোটামুটি জানতে হবে। কতটুকু জানতে হবে? যাতে আমি CI গুলো রান করতে পারি এবং আমার ডেপ্লয়মেন্টটুকু যাতে আমি ঠিকঠাক মতো করতে পারি। একটা সার্ভারে ঢুকে আমি আমার কোডটা ওখানে পুল করে আমি ওখানে আপ করে দিব কোডটা। এতটুকু আমার মোটামুটি বেসিক। এখন এটা এটা করার জন্য দেয়ার আর মাল্টিপল ওয়েজ। এই জেনকিন্সের মধ্যে অনেকভাবে করা যায়। এক একটা ফ্লো এক একটা প্রবলেম সলভ করার জন্য আসে, যেগুলো হয়তো আর একটু ডিটেল ডিসকাশন, আজকে হয়তো আমরা এত ডিটেল ডিসকাশনে যাব না। বাট প্রত্যেকটা টুলেরই হচ্ছে অনেক নুয়ান্সড ভার্সন আছে, অনেক নুয়ান্সড ওয়ে আছে প্রত্যেকটা জিনিস করার। বাট আমার এতটুকু, আমার এন্ড গোলটুকু ক্লিয়ার থাকতে হবে যে আমার চেকগুলো ডান, আমি সার্ভারে ঢুকে আমার সার্ভার বা একটা বা মাল্টিপল সার্ভারে হচ্ছে জিনিসটা আমার আপ করে দিতে পারতেছি কিনা কোডটা। এতটুকু যদি আমি করতে পারি, আমার কিন্তু মোটামুটি প্রাইমারি গোল কিন্তু আমি অ্যাচিভ করতে পারতেছি। সো যদি কেউ CI/CD নিয়ে যদি কারো কোশ্চেন থাকে যে আমি অ্যাকচুয়ালি কতটুকু শিখবো বা আমার অ্যাকচুয়ালি কি কি টুল শিখতে হবে, আপনি জেনকিন্স বা গিটহাব অ্যাকশন যে কোনো একটা শিখলেই আপনার জন্য হচ্ছে স্টার্টিং এ। এর বেশি আপনার অ্যাকচুয়ালি যাওয়ার দরকার নাই। কারণ আমার মনে রাখতে হবে যে টুলগুলো কিন্তু হচ্ছে প্রবলেম সলভ করতেছে। আমি যত ইফিসিয়েন্টলি আমার প্রবলেমটা সলভ করে ফেলবো, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। আপনি যতই অ্যাডভান্স, যতই ফ্যান্সি টুলের দিকে যান, আপনাকে দেখতে হবে যে আপনার প্রবলেমটা কি এবং ওইটার জন্য গুড এনাফ টুল কোনটা কোনটা আছে। এবং এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। অনেক রকমের ইউজ কেস আপনার যখন সামনে আসবে, তখন হয়তো আপনি এই জিনিসগুলোতে আপনি আরো বেটার ডিসিশন নিতে পারবেন। বাট টু গেট স্টার্টেড, আই থিঙ্ক গিটহাব অ্যাকশনস অর জেনকিন্স ইজ মানে মোর দেন এনাফ আপনাদের, যাদের জন্য, যারা মাত্র স্টার্ট করতেছেন। আচ্ছা, এরপরে আমি অরফিস ভাইকে পরের পোর্শনটুকু কন্টিনিউ করতে দিব। হ্যাঁ রাতুল, থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু একটা জিনিস অ্যাড করি এখানে, রাতুল আই থিঙ্ক কভার করছে কিনা আই এম নট শিওর। সেটা হচ্ছে আপনার, আমি যে তখন আপনাদেরকে বললাম যে অনেক ফ্রি অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে অপরচুনিটি আছে ওই টু প্র্যাকটিস ডেভঅপস প্র্যাকটিসেস। সো তার মধ্যে একটা হচ্ছে গিটহাব অ্যাকশনস। সো আপনি গিটহাব অ্যাকশনস এর থ্রুতে কিন্তু আপনার CI/CD পাইপলাইন টোটালি অটোমেট করতে পারবেন।
আমার কিছু ফ্রেন্ড আছে, আমি জানি যে তাদের কোম্পানিতে তারা টিম সাইজ খুবই ছোট, তারা কিন্তু গিটহাব অ্যাকশনস দিয়ে তাদের ডেভেলপমেন্ট গুলা বা হচ্ছে তাদের বিল্ড গুলাকে হচ্ছে অটোমেট করে ফেলছে, এবং তাদের খুব বেশি যেহেতু প্রেশার নাই, এই জন্য তারা গিটহাব অ্যাকশনস দিয়ে তাদের কাজ হয়ে গেছে। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, গিটল্যাব সিডিও কিন্তু ভালো একটা জেনারেস হচ্ছে ফ্রি টিয়ার প্রোভাইড করে। আর হচ্ছে সার্কেল সিআই এর হচ্ছে একটা ফ্রি টিয়ার আছে, তো সার্কেল সিআই আপনার ইউজ করতে পারেন। বাট জাস্ট জেনকিন্স এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা সার্ভার রাখতে হবে, সার্ভারের মধ্যে এটাকে রানিং রাখতে হবে, এবং এটা তখন হচ্ছে আপনার সিআইসিডি পাইপলাইনের কাজগুলো করে দিবে। বাট সার্কেল সিআই, গিটহাব অ্যাকশনস, গিটল্যাব সিডি এগুলো কিন্তু আপনার জেনারেস অ্যামাউন্ট অফ ফ্রি ইউজেজ আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো যার জন্য আপনাদেরকে কোনো আলাদা খরচও দিতে হবে না। তা আমি ফার্দার কন্টিনিউ করার আগে ইন্টারেক্টিভ কেয়ারস এর একজন রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে কিছু কথা বলবেন, আমি ওনাকে ফ্লোরটা দিতে চাচ্ছি। প্লিজ প্রসিড। Okay, thank you so much for giving me the floor. এবং সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে কষ্ট করে সেশনটা দেখার জন্য। সো আমি হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর কিছু ক্যারিয়ার পাথ নিয়ে আলোচনা করব। সো সুবিধার্থে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। আপনারা যারা interactivecares.com লিখে সার্চ করবেন, সো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, আমাদের নতুন ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনারা ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন। সো এখানে হচ্ছে আমাদের মাল্টিপল ক্যারিয়ার পাথ আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, দেন হচ্ছে ডেটা অ্যানালিটিক্স সহ অনেক অনেক ক্যারিয়ার পাথ আছে, যা কিনা আপনি স্ক্রল করলে এক্সপ্লোর করতে পারবেন। সো এতক্ষণ কথা হচ্ছিল ডেভঅপস ক্যারিয়ার পাথ নিয়ে। সো আমি হচ্ছে আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথ সম্পর্কে একটু ছোট করে ব্রিফ করছি, যেখানে হচ্ছে আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথ এটা হচ্ছে ব্যাচ 5। এর আগে হচ্ছে আমাদের 4টা ডেভঅপস এর ক্যারিয়ার পাথ হয়েছে। নেটওয়ার্কটা স্লো আসছে। সো এর আগে হচ্ছে আমাদের 4টা ক্যারিয়ার পাথ হয়েছে ডেভঅপস এর উপরে, এবং এটা হচ্ছে আমাদের 5ম ব্যাচ। এবং এই ব্যাচে হচ্ছে আমরা একদম ইনডেপথ, এটা একটা ক্যারিয়ার পাথ। এই ক্যারিয়ার পাথ মিন্স হচ্ছে এটা একটা 6 মাসের জার্নি, যেখানে হচ্ছে আপনি একেবারে জিরো থেকে স্টার্ট করে একদম এন্ড পর্যন্ত যেতে পারবেন। ইট মিনস হচ্ছে আপনি একটা জব পর্যন্ত যেতে পারবেন। এবং আমরা হচ্ছে ওভার 130টিরও বেশি কোম্পানি সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। তাই আমরা হচ্ছে আপনাদেরকে টপ মোস্ট প্রায়োরিটি রেখে কোনো একটা কোম্পানিতে কিন্তু অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের থ্রুতেই আপনি জব প্লেসমেন্টটা পেতে পারেন। সো ডেভঅপস এর পেজে আসার পরে ইন্টারফেসটা এরকম হবে। সো এখানে হচ্ছে আপনারা যা পাচ্ছেন 6 মাসের ক্যারিয়ার পাথে 50টিরও বেশি লাইভ ক্লাস, 200টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও কিন্তু এখানে থাকছে, এবং প্রত্যেক দিনই হচ্ছে 6 বেলা সাপোর্ট সেশন, ইনক্লুডিং টেকনিক্যাল সাপোর্ট সেশন এন্ড জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন। তো প্রতিদিনই হচ্ছে 6 বেলা সাপোর্ট সেশন থাকছে আপনাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। এবং এই ক্যারিয়ার পাথ শেষে থাকছে এনাফ মক ইন্টারভিউ সেশন। এই মক ইন্টারভিউ সেশনগুলো হচ্ছে আমরা আপনাদেরকে এমনভাবে নিব যেন কোনো একটা জায়গায় যখন আপনি রিয়েল ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে যে ধরনের কোয়েশ্চেন্স এন্ড কোয়ারিজ ফেস করবেন, এই ধরনের কোয়েশ্চেন এন্ড কোয়ারিজ কিন্তু আপনি এই মক ইন্টারভিউগুলোতে পেয়ে যাবেন। সো এবং ডেভঅপস করার জন্য এবং হচ্ছে এটা শেখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আপনাদের দরকার, সেটা আমরাই আপনাদেরকে প্রোভাইড করে দেব। এবং আমাদের ক্লাসগুলো নর্মালি রাতের দিকে হয়ে থাকে, প্রত্যেক সপ্তাহে 2 দিন রাতের দিকে হবে, রাত 9টা থেকে 10:30 11টা পর্যন্ত হয়ে থাকে। সো কোনো কারণে যদি আপনি মিস করে যান, সেগুলো রেকর্ডেড ভার্সন থেকে যাবে, এবং ওইগুলোর অ্যাক্সেস কিন্তু আপনার কাছে লাইফ টাইমের জন্য থেকে যাবে। তাই কোনো কারণে যদি আপনি আমাদের কোর্সের ফ্লোতে না থাকেন, আপনি পরবর্তীতে নিজের মতো করে এটি শেষ করতে পারবেন। সো আপনি যদি একটু নিচে থেকে গো থ্রু করেন, তাহলে আপনি জানতে পারবেন যে কোর্সে কারা থাকছে। এখানে গাজী অরফিয়াজ করিম ভাইয়া, রেজনুল হক রাতুল ভাইয়া, তারপর হচ্ছে নাহিয়ান মুবাশির ভাইয়া থাকছে। সো এবং হচ্ছে এখানে আমরা শিখছি হচ্ছে গিট অ্যান্ড বেসিক, অলরেডি হচ্ছে আলোচনা করেছেন আমাদের মেন্টররা, এবং হচ্ছে লিনাক্স ওএসএ ফান্ডামেন্টাল, নেটওয়ার্কিং এন্ড অ্যাড্রেসিং, এডব্লিউএস এবং এই রিলেটেড টপিকগুলো, হ্যাঁ, ডকার দিয়ে কিভাবে আপনি ডিপ্লয়মেন্ট করবেন, হ্যাঁ, কুবারনেটিস দিয়ে কিভাবে আপনি কন্টেইনার ম্যানেজমেন্ট করবেন, সিআইসিডি অটোমেশন, প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের এই পুরো ক্যারিয়ার পাথে দেখানো হবে। সো আপনারা যদি একটু রুটিনটা দেখতে চান বা সিলেবাসটা দেখতে চান, নিচের দিকে আসলে মডিউলটা দেখতে পাবেন। যদি আরেকটু নিচের দিকে আসেন, কি কি প্রজেক্ট থাকছে এগুলো এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা হচ্ছে কোর্সটি শেষে একটা এরকম সুন্দর একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন। সো কোর্সটিতে যারা এনরোল করতে চান, 6 মাসের জন্য কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। বাট আপনারা যারা 10 তারিখের মধ্যে এনরোল করবেন, তারা কিন্তু একটা আর্লি বার্ড প্রোমো কোড ইউজ করতে পারছেন। এখন আমাদের আর্লি বার্ড ডিসকাউন্ট চলছে। সো আর্লি বার্ড 40 যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 8,000 টাকার কোর্সটা আপনি মাত্র 4,800 টাকায় পেয়ে যাবেন। সো একটা বিশাল ডিসকাউন্ট। আমাদের ডেভঅপস এর পূর্ববর্তী ব্যাচে কিন্তু 8,000 টাকা দিয়ে স্টুডেন্টরা জয়েন করেছিল। এত ডিসকাউন্ট কিন্তু আমরা নর্মালি হচ্ছে ডেভঅপস এর ব্যাচগুলোতে রাখি না।
সো আপনারা কিন্তু এই অপরচুনিটিটা পাচ্ছেন। সো আমি বলবো যারা ডেভঅপস নিয়ে আগাতে চান তারা এই অপরচুনিটিটা মিস করবেন না। এবং যারা কিনা এনরোল করতে চান আপনারা হচ্ছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। যদি আপনারা এখানে নক করেন আমি আপনাদেরকে সাপোর্ট গ্রুপের লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, এতে করে সাপোর্ট সেশনের গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়ে যেতে পারবেন। এবং আপনাদের জন্য আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি এখানে নক করেন আমি আপনাদেরকে আরো 5% এক্সট্রা ডিসকাউন্ট প্রোভাইড করে দিব, এবং এতে করে কিন্তু কোর্সের ফি আরো কিছুটা কমে যাবে। সো আমি বলবো যে যারা ডেভঅপস নিয়ে আগাতে চান এটা হচ্ছে সবচেয়ে বেটার অপরচুনিটি। সো এই অপরচুনিটি আপনি মিস করবেন না। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এই পেজে সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে করে আপনারা পরবর্তীতে আমার সাথে কমিউনিকেট করতে পারেন বা কল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাই। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি। সো ইয়া সো আমরা সো এই সিআইসিডি টুলের হচ্ছে আপনার একটা ডিটেইলড এখানে আপনারা হচ্ছে কম্পারিজন পাবেন যে আমাদের পপুলার সিআইসিডি টুল কোনগুলো এবং কোনটা হচ্ছে কিরকম সাপোর্ট আপনাকে দিচ্ছে। সো ফ্রম হচ্ছে আপনার ভিসিএসএ সাপোর্ট থেকে শুরু করে আপনার পাইপলাইন ভিজুয়ালাইজেশন এগুলো সবকিছু হচ্ছে ডিফারেন্ট টুলস এর জন্য ডিফারেন্ট হয়। সো আমি স্লাইডটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। সো আপনারা যারা দেখতে চান তারা ডেফিনেটলি হচ্ছে এই স্লাইডের মধ্যে কম্পারিজনটা দেখতে পারবেন। ঠিক আছে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। So, আমাদের এখানে যে আপনারা হচ্ছে এই একটা জায়গায় দেখছেন যে এখানে হচ্ছে আপনার কন্টেনারাইজেশন বলে একটা কন্টেনার সাপোর্ট নামে হচ্ছে একটা পোর্শন ছিল। সো আমাদের ডেভেলপমেন্টের হচ্ছে ডেভেলপমেন্ট বা আমাদের সিআইসিডি বা আমাদের ডেভেলপমেন্ট যেটাই বলি না কেন, এটা হচ্ছে একটা মেজর পার্ট হচ্ছে আমাদের কন্টেনারাইজেশন। সো কন্টেনারাইজেশন অ্যাকচুয়ালি কি? কন্টেনারাইজেশন হচ্ছে আমাদের যেটা আমরা আপনার ট্রেডিশনাল ডেভেলপমেন্টে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা হচ্ছে আমরা একটা ভিএম নেই, অর্থাৎ ভার্চুয়াল মেশিন নেই আমরা, যেটাকে আমরা অনেকে ভিপিএস বলে থাকি। সো ভিপিএস এর মধ্যে আমরা কি করি, একটা সিস্টেম ডি প্রসেসের থ্রুতে আমরা আমাদের সার্ভারটাকে রান করি যাতে হচ্ছে এটা আমার ওই সার্ভারে রান করে থাকে আর কি। তো এইভাবে আমাদের যদি আপনার কখনো অটো স্কেলিং দরকার হয় আমরা যেটা করি আমরা হচ্ছে মাল্টিপল সার্ভার নেই, এবং মাল্টিপল সার্ভার নিয়ে হচ্ছে আমরা মাল্টিপল সার্ভারের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন গুলাকে ডেপ্লয় করি এবং সেখানে হচ্ছে আমরা স্কেলিং করে থাকি, মানে আমরা লোড অনুযায়ী হচ্ছে আমরা সার্ভার বাড়াই বা কমাই। বাট যেটা হয় যে আমাদের আহ এই যে ধারণাটা যে আমাদের হচ্ছে একটা একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে যে ডেভেলপমেন্ট বা ভার্চুয়াল মেশিনের মধ্যে যে আমাদের অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, এটা থেকে হচ্ছে আমরা একটু অ্যাডভান্সের দিকে যখন আসবো তখন হচ্ছে আমাদের কন্টেনারাইজেশন আইডিয়াটা আসবে। সো কন্টেনারাইজেশন কি? কন্টেনারাইজেশন হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনকে একটা অ্যাপ্লিকেশনের পুরো একটা প্যাকেজ করবেন। এই প্যাকেজটাকে আমরা বলি হচ্ছে ইমেজ। সো এই ইমেজটাকে হচ্ছে আপনি একটা কন্টেনারের মধ্যে রান করবেন। কন্টেনার হচ্ছে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট। সো আপনি বলতে পারেন যেটা হচ্ছে আপনার ওই মানে মানে যে ইয়াটা আমাদের এখানে আর্কিটেকচারটাকে আছে, হ্যাঁ। সো আপনার এখানে যেটা যদি আমরা দেখি যে আমাদের একটা অপারেটিং সিস্টেমের মধ্যে একটা হচ্ছে ডকার বা এরকম কিছু একটা কন্টেনার টেকনোলজি আমরা ইউজ করবো। ডকারের মতো আরো কিছু আছে, কন্টেনার ডি, তারপর হচ্ছে আপনার পডম্যান, আরো কিছু আছে। সো এরা যেটা করবে যে আপনার হোস্ট মেশিনের উপর আমার প্রত্যেকটা কন্টেনার, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনে যদি মাল্টিপল রেপ্লিকা থাকে বা আমার যদি আলাদা অ্যাপ্লিকেশন রান করতে হয় সেগুলো হচ্ছে আমার প্রত্যেকটা আমার হোস্ট মেশিনের উপরই হচ্ছে আপনার রান করবে এবং প্রত্যেকটার একটা আইসোলেট এনভায়রনমেন্ট থাকবে। এবং এই এনভায়রনমেন্টের মধ্যে তাদের নেম স্পেস থেকে শুরু করে তাদের প্রসেস, নেটওয়ার্কিং সবকিছু আলাদা থাকবে এবং এভাবে হচ্ছে আমরা আপনার এটাকে ইউজ করতে পারি। এখন ডকার ইউজের একটা আমরা যারা ডেভেলপার তাদের জন্য একটা বড় হেডেক হচ্ছে যে আমাদের কখনো কখনো দেখা যায় যে কোনো একটা কোড সেটা হচ্ছে আমার আমার মেশিনে কাজ করে বাট অন্য কারো মেশিনে, আমার টিমের অন্য কারো মেশিনে কাজ করে না। ইভেন আমার লোকাল মেশিনে কাজ করে বাট যখন সার্ভারে নিয়ে যায় তখন হচ্ছে এটা ডিফারেন্টলি বিহেভ করে। তো এরকম প্রবলেম সলভ করার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা ডকারের মতো একটা টুল, খুবই পপুলার টুল কন্টেনারাইজেশনের জন্য, এটা আমরা ইউজ করে থাকি। এবং এটা হচ্ছে আপনার জানাটা এখন অনেকটা এখন মাস্ট হয়ে গেছে। যারা হয়তো খুব একটা আপনার অন্য কোনো টুল ইউজ করে না তারা হচ্ছে এখন ডকারের মধ্যে ডকারে ফোকাস করে যাতে আপনার অ্যাটলিস্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্ট এগুলো যাতে সেম বিহেভিয়ারটা করে। ঠিক আছে, সো ডকার যখন আপনি শিখতে যাবেন ডকারের আপনি হচ্ছে যেটা আপনার প্রথমে জানতে হবে যে ডকার কেন লাগবে, বেনিফিট কি, তারপর ডকার আর ভিএম এর মধ্যে তফাৎ কি যেটা আমরা মাত্রই দেখলাম, তারপর ডকারের বেসিক কমান্ড গুলো, অর্থাৎ আপনি একটা ইমেজের কথা যে আমি বললাম আপনি ইমেজটা অ্যাকচুয়ালি কিভাবে বিল্ড করবেন, ইমেজটাকে আপনি হচ্ছে কিভাবে আপনি ইমেজ থেকে আপনি কিভাবে কন্টেনার ক্রিয়েট করবেন এগুলো আপনাকে জানতে হবে। তারপর ডকারের এই ইমেজটাকে যে আমরা বিল্ড করবো এটাকে স্টোর করার জন্য ডকারের রেজিস্ট্রি ইউজ করা যায়। সো রেজিস্ট্রি হচ্ছে বেসিক্যালি আপনি যেখানে আপনার ইমেজ গুলোকে স্টোর করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা কি করি, আমাদের
মনে করেন হচ্ছে আমাদের ফাইল ব্যাকআপ গুলো আমরা কোথায় রাখি, আমরা মনে করেন গুগল ড্রাইভে রাখি বা ড্রপ বক্সে রাখি। ঠিক একইভাবে ডকারে যে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ইমেজ গুলা, অর্থাৎ যার মধ্যে হচ্ছে আমার টোটাল প্যাকেজিং করা থাকে অ্যাপ্লিকেশনের, সেটাকে হচ্ছে আমরা ডিফারেন্ট রেজিস্ট্রিতে রাখতে পারি। সো এই রেজিস্ট্রির মধ্যে ডকারের নিজস্ব একটা রেজিস্ট্রি আছে, সেটা হচ্ছে ডকার হাব নামে। সো হাব .docker.com এ যদি আমরা যাই, এখানে দেখবেন যে ডকার হচ্ছে একটা নিজস্ব রেজিস্ট্রি আছে এবং এটা খুবই হচ্ছে আপনার আহ জনপ্রিয় একটা রেজিস্ট্রি। এখানে হচ্ছে অসংখ্য ইমেজ ডকার হচ্ছে ডকারের কমিউনিটি বিল্ড ইমেজ আছে এবং অফিসিয়াল ইমেজও আছে। এখানের মধ্যে আপনারা চাইলে আপনাদের অ্যাপ্লিকেশনের ইমেজগুলো হচ্ছে আপনারা স্টোর করতে পারবেন, ঠিক আছে। দেন ডকার ফাইল হচ্ছে বেসিক্যালি আমরা যে ফাইলের থ্রুতে, যে ফাইলের মাধ্যমে, যে ফাইলের মধ্যে ডিফাইন করে হচ্ছে আমরা আপনার আহ, আমরা বেসিক্যালি হচ্ছে আপনার ইমেজ বিল্ড করি। সো একটা এক্সাম্পল ডকার ফাইল যদি আমরা দেখতে চাই, আপনি ডকার ফাইল লিখে সার্চ করলে এখানে দেখবেন যে এখানে ডকার ফাইলের রেফারেন্স হচ্ছে দেয়া আছে। এক্সাম্পল ডকার ফাইল হচ্ছে আপনার দেখতে এরকম হয় অনেকটা। এই যে আমরা যদি দেখি অনেকটা এরকম হয়, যে এরকম এখানে কিছু ইনস্ট্রাকশন বলা থাকে যার উপর বেসিস করে আমাদের ইমেজটা হচ্ছে বিল্ড করা হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে ডকার ফাইল। আর ডকার কম্পোজ হচ্ছে আমরা যখন আমাদের এরকম মাল্টিপল কন্টেনার ম্যানেজ করতে হবে, অর্থাৎ আমার মনে করেন হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, এরকম মাল্টিপল কন্টেনার যদি আমাদের এনভায়রনমেন্ট থাকে, তখন হচ্ছে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা তো ম্যানেজ করাটা আমাদের টাফ হয়ে যাবে। এবং এটাকে যদি আমি আমার লোকালি রান করতে চাই বা আমার প্রোডাকশনে রান করতে চাই, এই টোটাল লাইফ সাইকেলটা হচ্ছে আমরা ডকার কম্পোজ দিয়ে করতে পারি। এগুলো ডকুমেন্টেশন হচ্ছে আপনার ডকার এই এখানে খুব ইজিলি পাবেন। লাইক আমি আপনাদেরকে যে পেজটা দেখাচ্ছি docs.docker.com, এখানে আসলে হচ্ছে আপনারা একদম প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর মতো ডকুমেন্টেশন পাবেন। এখান থেকে আপনারা চাইলে নিজেরা হচ্ছে গো থ্রু করে শিখতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। সো ডকারের হচ্ছে ওভারভিউ এটাই। আর আর্কিটেকচার তো আমরা ডেফিনেটলি কথা বললাম একটু আগে। এখন ডকারের মতো হচ্ছে, আচ্ছা আমরা একটু এদিকে আসি। ওকে, সো সো হ্যাঁ, তো ডকার একটু আমরা কথা বললাম। সো ডকারের যে কন্টেনারাইজেশন, এটাকে আমি যদি আরো নেক্সট লেভেলে নিতে চাই, আমি মনে করেন হচ্ছে আমি চাচ্ছি যে আমার ডেভেলপমেন্ট, স্কেলিং, তারপর ম্যানেজমেন্ট সবকিছু হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে যাক, তখন হচ্ছে আমরা কুবারনেটিস নামে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। সো কুবারনেটিস যেটা করে সেটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট, অটোমেশন, স্কেলিং এবং ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে আমাকে করার একটা অপরচুনিটি দেয়। এবং এটাকে বলা হয় হচ্ছে আপনার কন্টেনার অর্কেস্ট্রেশন টুল। অর্থাৎ আমরা যে ডকারের মতো, ডকার দিয়ে আমরা কন্টেনার গুলো ম্যানেজ করে থাকি, সিমিলার ভাবে আমরা কন্টেনার গুলো হচ্ছে যদি কুবারনেটিস দিয়ে ম্যানেজ করি, তখন হচ্ছে এটা আমাকে আরো মোর রোবাস্ট ফিচার দিবে, স্কেলিং এ সাহায্য করবে এবং এটার ম্যানেজমেন্টটা হচ্ছে অনেক ইজিয়ার হয়ে যাবে। সো ইজিয়ার ইন এ সেন্স যে আপনি হচ্ছে এখানে আপনাকে আপনি সেট আপ করে দিলে সেটা হচ্ছে আপনার ঠিক মতো কাজ করবে। বাট কুবারনেটিস অ্যাজ এ টুল, এটা হচ্ছে আপনার একটা সুইস নাইফ আপনি বলতে পারেন। লাইক এটা হচ্ছে আপনার, আপনি যদি প্রপারলি ইউজ না করেন, এটা আপনাকে ব্যাকফায়ারও করতে পারে। সো দ্য থিং ইজ, এখন কুবারনেটিস আসসালামু আলাইকুম। আই প্রিজিউম ভাইয়ার প্রবলি একটু নেট কানেকশন হচ্ছে, সিন্স আজকে একটু বৃষ্টিও। আপনি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে পেশেন্টলি ওয়েট করার জন্য, আমি দেখছি। আসসালামু আলাইকুম, আমি রাতুল ভাইয়া প্রবলি প্রেজেন্ট আছেন? রাতুল ভাইয়া কাইন্ড। সরি, আমার ইন্টারনেট ড্রপ করছিল, মাত্র ব্যাক করলো। আচ্ছা, আমারও ফ্রিকোয়েন্টলি ড্রপ করতেছে। এটা কি সবার কি সেম ইস্যু হচ্ছে নাকি? হ্যাঁ, মেবি আজকে বৃষ্টির জন্য একটু ইন্টারনেট অফ প্রবলেম করছে।
হ্যাঁ, বাট দুইজন দুই জায়গায়, এই জন্য বললাম যে লাইক আর কারো হচ্ছে কিনা সিমিলার ইস্যু। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। সো ইফ আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই, রাতুল ইউ ক্যান কন্টিনিউ, ওকে? তুমি একটু কন্টিনিউ করো। আচ্ছা। আচ্ছা, সো যেটা বললাম, so আমাদের এখানে লোড ব্যালেন্সিং এন্ড সার্ভিস ডিসকভারি, অর্থাৎ লোড ব্যালেন্সিং বলতে আমরা কি বলতেছি, যে আমাদের মনে করেন অনেক আমাদের ট্রাফিক, অর্থাৎ আমাদের অনেক রিকোয়েস্ট আসবে, সেগুলোকে ডিস্ট্রিবিউট করা। আমাদের হচ্ছে রিলেভেন্ট যে আমাদের হচ্ছে কন্টেনার আছে বা পড আছে, আমরা যেটা কুবারনেটিসের ভাষায় পড বলি, তার কাছে যে ডিস্ট্রিবিউশন করা রিকোয়েস্ট, এটাকে হচ্ছে আপনার কুবারনেটিস খুব আপনার সিমলেসলি হ্যান্ডেল করে থাকে। তারপর হচ্ছে আমাদের সার্ভিস ডিসকভার করা, এটাও কুবারনেটিস খুব ইজিলি হ্যান্ডেল করে থাকে। রিসোর্স এফিসিয়েন্সি, যেটা হচ্ছে কুবারনেটিসের ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল, ওয়ান অফ দ্য হচ্ছে মোস্ট আপনার ইউজফুল ফিচার। অর্থাৎ আপনি মনে করেন হচ্ছে আপনার সার্ভিস এ, তার হচ্ছে দরকার হচ্ছে 1 GB র্যাম, সার্ভিস বি তার দরকার হচ্ছে 2 GB র্যাম। তো আপনি যদি কুবারনেটিসকে ডিফাইন করে দেন যে আমার এটা 1 GB নিবে, 1 GB লাগবে এর জন্য, আর এর জন্য 2 GB লাগবে, তখন হচ্ছে কুবারনেটিস কি করবে, তার যে হচ্ছে আপনি যেখানে তাকে হচ্ছে আপনি হোস্ট করছেন, অর্থাৎ যে সার্ভারের মধ্যে আপনি তাকে হোস্ট করছেন, সেখানকার সিপিইউ মেমোরি থেকে হচ্ছে একজনকে আপনার 1 GB দিবে, আর একজনকে হচ্ছে 2 GB দিবে, ঠিক আছে? এবং এটা খুব এফিসিয়েন্টলি হ্যান্ডেল করবে। এবং আপনি যদি তাকে কনফিগার করেন যে আমার কখনো দেখা গেছে যদি আমার আপনার ইউটিলাইজেশনে 80% হয়ে গেল, তখন তুমি হচ্ছে নতুন একটা পড তুমি হচ্ছে লঞ্চ করো, বা নতুন একটা কন্টেনার তুমি লঞ্চ করো। এটা আমরা এখানে কুবারনেটিস এর মধ্যে এই স্কেলিংটা হচ্ছে আমরা বলে দিতে পারি। তারপর হচ্ছে আপনার পোর্টেবিলিটি, লাইক আপনি যে কোনো ক্লাউডে যান বা আপনি নিজে ম্যানেজ করেন, আপনার সব জায়গায় হচ্ছে আপনার কুবারনেটিস আপনার পোর্টেবল, এবং এটা সব এনভায়রনমেন্টে অলমোস্ট সিমিলার বিহেভিং করে। ডিক্লারেটিভ কনফিগারেশন, আপনাকে কোনো কমপ্লেক্স কোড লিখতে হবে না, আপনি ইয়ামএল এ লিখবেন বা জেসন এ লিখবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশন সেটআপ থেকে শুরু করে অ্যাপ্লিকেশন রান করা সবকিছু হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন। রোলিং আপডেট এবং রোলব্যাক, অর্থাৎ আপনি মনে করেন রোলিং আপডেট কোনটাকে বলতেছি, মনে করেন হচ্ছে আমার এখন অ্যাপ্লিকেশনের ভার্সন 1 রানিং আছে, আমি ভার্সন 2 যখন আপনার অ্যাপ্লিকেশনের নিয়ে আসবো, তখন হচ্ছে লাইক ভার্সন 1 কে কমপ্লিটলি শাটডাউন না করে আমার হচ্ছে ভার্সন 1 এর কিছু আপনার কন্টেনার বন্ধ হবে, তারপর ভার্সন 2 এর হচ্ছে কিছু কন্টেনার স্টার্ট হবে, এভাবে হচ্ছে আমরা রোলিং আপডেট করব, ঠিক আছে? তো এটাকে বলতেছে রোলিং আপডেট। তারপর রোলব্যাক, যদি আমাদের কখনো কোনো প্রবলেম হয় কোনো ভার্সনে, সেটাকে হচ্ছে প্রিভিয়াস ভার্সনে ফিরিয়ে আনার জন্য আমরা রোলব্যাক বেসিকলি করতে পারি, ঠিক আছে? আহ আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সিকিউরিটি। সো সিকিউরিটি বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের অ্যাক্সেস ম্যানেজমেন্ট যেটা, অর্থাৎ কুবারনেটিস ক্লাস্টারে যে অ্যাক্সেস ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে আমরা আপনার এই খুব ইজিলি ম্যানেজ করতে পারি রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে। এবার যদি আমি ডান দিকে একটু আপনাদেরকে দেখাই, সো কুবারনেটিস ক্লাস্টার বলতে বেসিকলি এখানে আপনার যে কন্ট্রোল প্লেন দেখতে পাচ্ছেন, এবং ডান পাশে ওয়ার্কার নোড 1 2 দেখতে পাচ্ছেন, এগুলোর কম্বিনেশনে হচ্ছে আমাদের একটা ক্লাস্টার আমরা বলি এটাকে। সো এর মধ্যে কন্ট্রোল প্লেনের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে, যেমন এপিআই ইউজেজের জন্য এপিআই সার্ভার থাকে, স্কেজুলার হচ্ছে বেসিক্যালি আপনার আমাদের কন্টেনার গুলাকে বা পড গুলাকে জায়গা মতো স্কেজুল করে, কন্ট্রোলার ম্যানেজার হচ্ছে আমাদের ডিফারেন্ট কম্পোনেন্ট, এগুলাকে হচ্ছে আমরা সে আপনার তার লাইফ সাইকেল গুলাকে ম্যানেজ করে। ইটিসিডি হচ্ছে একটা ডেটাবেস, লাইক আমাদের যত ইনফরমেশন সবকিছু হচ্ছে ইটিসিডির মধ্যে থাকে, কি ভ্যালু পেয়ার আকারে। আর ওয়ার্কার গুলোর মধ্যে হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়ালি আমাদের যে পড বা অ্যাপ্লিকেশন, সেগুলো হচ্ছে ওয়ার্কারের মধ্যে রান করে। তো আমাদের এখানে এক্সাম্পলের 2টা নোড আছে, আপনার হয়তো যদি ডিপেন্ডিং অন আপনার ওয়ার্কলোড, আপনার হয়তো আরো বেশি বা আপনার কম হচ্ছে ওয়ার্কার নোড থাকতেই পারে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ওয়ার্কার নোডের মধ্যে আমাদের পড গুলো রানিং থাকে, এবং সেগুলো হচ্ছে আপনার ডকার বা এরকম হচ্ছে আমাদের ইঞ্জিন দিয়ে হচ্ছে কন্টেনার গুলো রান করে। এবং এগুলার লাইভ আপনার মানে লাইভনেস দেখার জন্য হচ্ছে কিউবলেট নামে একটা সার্ভিস থাকে, এবং কিউব প্রক্সি হচ্ছে বেসিক্যালি এটা নেটওয়ার্কিং এর জন্য আপনার ইউজ করা হয়ে থাকে আর কি। সো কুবারনেটিস অ্যাকচুয়ালি অনেক রোবাস্ট একটা জিনিস। সো যারা অ্যাকচুয়ালি কুবারনেটিসে ইন্টারেস্টেড, তারা হচ্ছে যেটা করবেন যে আপনারা কুবারনেটিসের ডকুমেন্টেশন ফলো করবেন, এবং আপনার ওই যে আমরা রোডম্যাপ ডট এসএইচ এর মধ্যে যে ডেভঅপস ইয়াটা দেখলাম, এখানে যদি আপনার কুবারনেটিসে যান, সো কুবারনেটিস, এই যে এখানে কুবারনেটিসের জন্য একটা রিলেভেন্ট রোড ম্যাপই আছে। So আপনি এই কুবারনেটিসের রোড ম্যাপটাও হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন, এবং এখানে খুব ইজিলি আপনারা প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেশন দেখে দেখে বা এখানে আপনারা হচ্ছে ডিফারেন্ট টিউটোরিয়াল দেখে আপনারা শিখে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা ছিল কুবারনেটিসে। সো কনসেপ্ট গুলো যদি আমি আবার একটু রিক্যাপ করি, সো পড হচ্ছে কুবারনেটিসের স্মলেস্ট ইউনিট, এবং পডের মধ্যে হচ্ছে একাধিক কন্টেনার রান করতে পারে। আমি যদি চাই যে প্রত্যেকটা হচ্ছে কন্টেনার বা পড তাদের আলাদা নিজস্ব রিসোর্সের মধ্যে থাকবে, তখন হচ্ছে আমরা নেমস্পেস ইউজ করি।
আর ডেভেলপমেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের স্টেটলেস অ্যাপ্লিকেশন অর্থাৎ এপিআই, তারপর হচ্ছে ওয়েব সার্ভার, এগুলো রান করার জন্য আমরা ডেভেলপমেন্ট ইউজ করে থাকি। কুবারনেটিস ডেভেলপমেন্ট এটা থ্রুতে হচ্ছে তারা পড এবং কন্টেনার ক্রিয়েট করে। আমাদের সার্ভিস হচ্ছে বেসিক্যালি আমরা যদি অ্যাপ্লিকেশনকে এক্সপোজ করতে চাই ইন্টারনাল বা এক্সটার্নাল ট্রাফিকের কাছে, তখন হচ্ছে আমরা সার্ভিস ইউজ করে থাকি কনফিগারেশন এবং সিক্রেট স্টোরের জন্য কনফিগ ম্যাপস এন্ড সিক্রেটস। এবং আমাদের অ্যাপ্লিকেশন করে আমরা ক্লাস্টারের বাইরে যদি কাউকে দেখাইতে চাই তখন হচ্ছে আমরা ইনগ্রেস ইউজ করতে পারি। আর ডেটা স্টোর করার জন্য হচ্ছে ভলিউমস, পারসিস্টেন্ট স্টোরেজ, এগুলো আমরা ইউজ করতে পারি। স্কেলিং এর জন্য হচ্ছে এইচপিএ আছে। এইচপিএ হচ্ছে আমাদের হরিজন্টাল পড স্কেলিং, অর্থাৎ আমাদের মোর নাম্বার অফ হচ্ছে পড লঞ্চ করার জন্য ক্যাপাবিলিটি দেয়। আর ভিপিএও আছে, ভার্টিক্যাল পড ওটা স্কেলিং। প্যাকেজ ম্যানেজার হিসেবে আমরা হচ্ছে হেলম ইউজ করতে পারি। আর ক্লাস্টার মনিটরিং এর জন্য হচ্ছে আমরা প্রমিথিয়াস এবং গ্রাফানার মতো টুল ইউজ করতে পারি। সিআইসিডির জন্য হচ্ছে আমরা আপনার লাইক হচ্ছে আপনার আনসিবল বা জেনকিন্স এর মতো টুল ইউজ করতে পারি। ইভেন হচ্ছে এখন গিট গিটঅপস নামে হচ্ছে গিটঅপস এর কিছু টুলস আছে যেটা হচ্ছে আপনার গিটহাব রিপোজিটরি থেকে হচ্ছে সিঙ্ক করে নিবে ক্লাস্টার স্টেট, ফর এক্সাম্পল আর্গো সিডি, ফ্লাক্স সিডি, ইটিসি ইটিসি। এন্ড সিকিউরিটির জন্য আমাদের আরবেক, তারপর নেটওয়ার্ক পলিসি, সিক্রেট ম্যানেজমেন্ট, এগুলো তো আছেই। সো আমাদের মোটামুটি কুবারনেটিস এর ওভারভিউ হচ্ছে এটা। সো কুবারনেটিস যারা শিখতে চান তারা ডেফিনেটলি হচ্ছে ওই যে রোড ম্যাপের এটা ফলো করবেন এবং সরি এটা এটা ফলো করবেন। সো তখন হচ্ছে আপনাদের শিখার জার্নিটা অনেক দেখবেন স্মুথ হবে এবং এটা খুব সুন্দরভাবে তারা হচ্ছে অর্গানাইজ করছে। এবং আপনি কোনটা কি করবে জাস্ট ক্লিক করবেন, এখানে আপনাকে বলে দিবে এবং রিলেভেন্ট হচ্ছে ডকুমেন্টেশন আপনার সাথে এখানে আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, সো কুবারনেটিস এতটুকুই ছিল। এখন আমাদের খুবই ক্রিটিক্যাল একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড। রাতুল এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবে, এটা কিভাবে কি করে। সো দিস ইয়ার্স রাতুল। হ্যাঁ, সো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড, বা এটাকে অনেকেই টেরাফর্ম নামটা হয়তো অনেকে আরো বেশি শুনছে আইএসি ওয়ার্ডিংটা থেকে। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড, আই থিঙ্ক স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে। অফিস ভাই কি আছেন? আমাদের স্লাইডটা মনে হয় মনিটরিং এ চলে গেছে। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে আমরা কেউ যদি হচ্ছে কখনো ক্লাউডে বা যে কোনো ভিপিএস সিস্টেমে কোনোভাবে যদি কখনো কোনো সার্ভার ডিপ্লয় করে থাকি বা কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে থাকি, ইভেন ওয়ার্ডপ্রেসেও আমরা কি দেখি, সি প্যানেল থাকে ওয়ার্ডপ্রেসে, পিএইচপি অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করেন, যাই ডিপ্লয় করেন, দেখবেন এরকম একটা আপনার প্রত্যেকটা ভিপিসি প্রোভাইডার বা সার্ভার যার থেকে আপনি নিচ্ছেন, অ্যামাজন বলেন, লোকালি আমাদের অনেকে আছে, সবাই যেমন আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে। ওই ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে আপনি হচ্ছে ক্লিক করে সার্ভার টার্ভার ডিপ্লয় করে রান করলেন, নতুন একটা লিনাক্স সার্ভার, নতুন একটা এসএসডি কিনলেন, কিনে হচ্ছে অ্যাড করলেন পুরো জিনিসটা। এই যে ম্যানুয়ালি যে জিনিসটা করার যে প্রসেসটা, হ্যাঁ, এই জিনিসটা কি হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড হচ্ছে ইমপ্রুভ করে কোন সেন্সে? ধরেন আপনি হচ্ছে একটা সার্ভার নিতেছেন, ডেটাবেস সার্ভার, যেটা মাই এসকিউএল এর একটা স্পেসিফিক ভার্সন রান করে। দেন ওইটা আপনি অ্যামাজন থেকে নেন, অ্যামাজনের কোন একটা সার্ভিস থেকে আপনি হচ্ছে এই জিনিসটা হচ্ছে নেন, এবং আপনার অ্যাপ্লিকেশন হচ্ছে ওই সার্ভারের সাথে কানেক্ট করে। এবং আপনার ওই ডেটাবেসে আপনি অনেক রকমের প্যারামিটার সেট করলেন যে এটা কত, সর্বোচ্চ কত সাইজের ডেটা নিবে, আপনার ডেটা আপলোডিং এর জন্য কিভাবে চাঙ্ক হবে পুরো ডেটাটা, এই টাইপের আপনি আরো কিছু, এটা কিভাবে আপনার স্কেল করবেন, এই ডেটাটা মাল্টিপল রেপ্লিকা হয়তো আপনি রান করা লাগতে পারে। যেটা যারা ডেটাবেস নিয়ে কাজ করছেন তারা হয়তো এরকম অনেক টার্মিনোলজি সামনে আসছেন। এখন দেখেন, এই ডেটাবেস যদি আপনি লঞ্চ করেন, আপনি হয়তো সিনিয়র ইঞ্জিনিয়ার আপনার টিমে, বা আপনাকে এই কাজটা দেওয়া হয়েছে, আপনি সুন্দর মতো লঞ্চ করে আপনার প্রোডাক্টের নলেজ, আপনার এনাফ নলেজ আছে, আপনি পুরো জিনিসটা সেট আপ করে দিলেন এবং আপনার প্রোডাকশন ইজ রানিং ফাইন। এখন সেম জিনিসটা যদি আপনার হচ্ছে আবার করতে হয়, আপনার যদি আরেকটা ডেটাবেস লঞ্চ করতে হয়, অর আপনার ডেটাবেসটা কোনো কারণে মাইগ্রেট করতে হয়, এই ডেটাবেস থেকে আমি আরেকটা ডেটাবেসে চলে যাব, একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে চলে যাব, তখন আপনার কি করতে হবে? তখন কিন্তু আপনার হচ্ছে মনে রাখতে হবে যে আপনি আগে কোন কোন সেটিংস আপনি অন করছেন, কোন কোন সেটিংস আপনার অন করা, কোনটা কোনটা অফ করা, সবগুলো আপনার হচ্ছে ম্যানুয়ালি একটা ট্যাবে ওপেন করে আপনার নতুন সার্ভার আবার কনফিগার করতে হবে। এই যে একটা রেপ্লিকেট করা একই কাজ খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এটা আমি জাস্ট একটা সার্ভারের কথা বলতেছি, কিন্তু একটা প্রোডাকশন অ্যাপ্লিকেশনে দেখুন দেখুন অনেক রকমের কম্পোনেন্ট থাকে, সার্ভার থাকে, লোড ব্যালেন্সার থাকে, ডেটাবেস থাকে, ক্যাশ থাকে, কিউ থাকে,
এরকম অনেক রকমের কম্পোনেন্ট আপনি হচ্ছে নেটওয়ার্কিং এর কম্পোনেন্ট থাকে। সো প্রত্যেকটা জিনিস যদি আপনি হচ্ছে ছোট স্কেলে ইটস পসিবল, আপনার টিমে 4-5 জন 7 জন মানুষ, আপনি সবকিছু ম্যানুয়ালি গিয়ে এটাকে ক্লিক অপস বলে আর কি, যে আপনি ব্রাউজার থেকে গিয়ে আপনি ড্যাশবোর্ড থেকে সবকিছু করে ফেললেন। বাট এটা গেটস রিয়েল ডিফিকাল্ট ভেরি কুইক যখন হচ্ছে আপনার মানুষজন বেড়ে যায়, আপনার প্রোডাক্টের কমপ্লেক্সিটি বেড়ে যায়। ওর আপনি একটা ধরেন এমন একটা কোম্পানিতে কাজ করে যারা অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করে, আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আপনার আলাদা AWS অ্যাকাউন্ট, আলাদা GCP অ্যাকাউন্ট, আলাদা ডেটাবেস, একটা এক রকমের প্রোডাক্ট, কোনোটাতে মঙ্গো ডেটাবেস। সো আপনার যখন ওভারহেড যখন অনেক বেড়ে যায় তখন এটা আর ম্যানুয়ালি হচ্ছে এভাবে ফিজিবল হয় না, এবং আপনার সিঙ্গেল ম্যান ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে, যে আপনার যদি সিনিয়র ইঞ্জিনিয়ার চলে যায় বা আপনি যদি কোনো কারণে আনএভেলেবল থাকেন, অসুস্থ থাকেন, তখন দেখবেন যে আপনার সাথে বটল নেকিং হয়ে আছে, কারণ অনেকেরই কোনো এনাফ নলেজ নেই এটা কেন করা হয়েছিল, কি কারণে করা হয়েছিল, বা এটা কারেন্ট স্টেট কি। এই জিনিসগুলোর জন্য সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন লিখে রাখা, যে কোথায় কি হচ্ছে, কেমনে কি হচ্ছে, সবকিছু হচ্ছে আপনি ডকুমেন্ট করে রাখলেন, লিখে রাখলেন। টেরাফর্ম কিন্তু বেসিকলি বা আইএসি ফিলোসফি কিন্তু এটাই, যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটা, যে সার্ভারের যে রিসোর্স কম্পোনেন্ট, যে আপনার ক্লাউডের রিসোর্স কম্পোনেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আপনি রিটেন আকারে অ্যাজ আ কোড, মানে রিটেন ডকুমেন্ট আকারে হচ্ছে আপনি প্রভিশন করবেন, ক্রিয়েট করবেন, ডিস্ট্রয় করবেন, আপডেট করবেন। তো এই জন্যই নামটা দেওয়া হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড। কোড মানে কি, এটা হচ্ছে আমরা নর্মাল যেভাবে কোড লিখি, পাইথন, জাভা, C++ যেভাবে কোড লিখি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড আপনি ইনফ্রাটাকে একইভাবে মেনটেন করে, যেভাবে আপনি পাইথনের কোড দিয়ে একটা ফিচার মেনটেন করেন, একটা এন্ড পয়েন্ট মেনটেন করেন, ওই এন্ড পয়েন্টের বিহেভিয়ার কি হবে যেটা লেখা থাকে এবং এটা সার্ভারে ডিপ্লয় করা থাকে, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোডে আপনি ইনফ্রার পুরো এন্টায়ার ব্লু প্রিন্টটা আপনি হচ্ছে লিটারেলি কোডে হাতে কলমে লিখে রাখেন কম্পিউটারের মধ্যে। এর কারণে যেটা হয় আপনার হচ্ছে এই ইনফ্রাটা যদি আপনি হচ্ছে আবার রেপ্লিকেট করতে হয়, আপনি জাস্ট কপি পেস্ট করে দিতে পারতেছেন, রাইট? কারণ আপনার কাছে সবকিছু লেখা আছে, এখানে কোনো গেস ওয়ার্ক নাই, কোনো ডিপেন্ডেন্সি নেই কারোর উপরে। এবং আপনার যদি এটা যদি আপনি রেপ্লিকেট করতে যান তাও রেপ্লিকেট করতে পারতেছেন। আপনি যদি ডিস্ট্রয় করতে হয়, ফর এক্সাম্পল আপনি হয়তো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন যেটা টেস্ট করার জন্য, আমরা অনেক সময় আমাদের করা লাগে, রাইট? অনেক সময় অ্যাপ্লিকেশন টেস্ট করার জন্য করা লাগে, ওইটার জন্য আপনি হয়তো ডেটাবেস, সার্ভার, এরকম ক্যাশ, এরকম টুকটাক কিছু জিনিসপত্র আপনি হয়তো রেডি করলেন। নর্মালি কি হবে, আপনার পুরোটা ক্লিন আপ করা লাগবে, ম্যানুয়ালি আপনার মনে রাখতে হবে যে কোথায় আমি কি কি ক্রিয়েট করছি, কোথায় কোন ডেটাবেস, কোথায় কোন নেটওয়ার্ক, কোথায় কি কি করছি। ইনফ্রাস্ট্রাকচার এজ কোড আপনি কি করবেন, আপনার সবকিছু ডকুমেন্ট আকারে লেখা থাকলো, আপনি কাজ শেষ, আপনি জাস্ট ডিলিট করে দিলেন সবকিছু। এবং এই টেরাফর্ম যে টুলটা, ও হচ্ছে ওয়ান অফ দ্য টুলস। টেরাফর্ম বাদ দিয়ে ওপেন টুকু একটা টুল আছে যেটা ওপেন সোর্স, আপনার টেরাফর্মের কপি বেসিক্যালি ওইটা। ও পুলুমি একটা টুল আছে, ক্লাউড ফরমেশন আছে, এরকম অনেক রকমের টুল আছে যারা হচ্ছে আপনাকে এই কাজটাই করে, যে আপনি একটা সার্টেন ফরম্যাট ফলো করে আপনি হচ্ছে আপনি ইনফ্রাটার কনফিগারেশন সবকিছু লিখে রাখবেন, ইনফ্রা সবকিছু আপনি লিখে রাখবেন। আপনার যখন ইনফ্রাস্ট্রাকচারে হচ্ছে কোনো চেঞ্জ করতে হবে, আপনি রিটেন ডকুমেন্টে চেঞ্জ করবেন, করে এই টাইপের যে কোনো একটা টুল, টেরাফর্ম বা পুলুমি এই টাইপের যে কোনো একটা টুলকে বলবেন যে দেখো আমার ওখানে কিছু আমি চেঞ্জ করছি আমার কোডে, তুমি চেঞ্জটা রিফ্লেক্ট করো। কোথায় করবা এটা আপনি টুলটা কনফিগার করে দেবেন ওইভাবে, এটা হয়তো AWS এ রিফ্লেক্ট করবে, GCP তে রিফ্লেক্ট করবে, এবার আপনার লোকাল মেশিনে রিফ্লেক্ট করতে পারে, ডাজেন্ট ম্যাটার। যেখানেই আপনি ইনফ্রাটা আছে ওখানেই হচ্ছে আপনি এটা ম্যানেজ করতে পারবেন এরকম একটা টুল ইউজ করে। এই টুলগুলো সবগুলো সেম কাজই করে। বললাম এক একটা টুল এক একটা প্রবলেম সলভ করার জন্য আসছে। কারো হয়তো কোনো একটা ছোট স্পেসিফিক প্রবলেম সে ফোকাস করে, কেউ হয়তো মোর জেনেরিক প্রবলেম ফোকাস করে। বাট দিন শেষে আইএসি টুল সবগুলোই হচ্ছে আপনার এই ইনফ্রাস্ট্রাকচারটাকে রিটেন ডকুমেন্ট আকারে লাগতেছে, এটাতে আপনার 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 রেপ্লিকেশনটা আপনি আপনি যদি কপি করতে চান আপনার ইনফ্রা, আপনার জিনিস আপনি ইজিতে করতে পারতেছেন। আপনার অডিটিং স্যার, আপনি পুরো ইনফ্রা কিন্তু একটা ডকুমেন্টেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনি ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড আপনি যখন ফিলোসফিটা ফলো করতেছেন। এবং এই কোডটা কোথায় স্টোর হয়, এটা কিন্তু গিট হাবে রাখতেছে, রাইট? জাস্ট লাইক এনি আদার কোড, আমি এটা গিটের মধ্যে রাখতেছি, এটা গিট হাব, গিট ল্যাব, যে কোনো এক জায়গায় আমি রাখতেছি। আমার কোডের মতোই আমার ইনফ্রার কোডটাও আমি রাখতেছি। সো মেইন সুবিধাটা যেটা হচ্ছে যে আমার কোডে, আমার ইনফ্রাতে কেউ হয়তো ডেটাবেসের সাইজ বড় করে দিল, বা কেউ ডেটাবেসের সাইজ ছোট করে দিল, কেউ নতুন একটা ডেটাবেস লঞ্চ করলো, কেউ নতুন একটা সার্ভার লঞ্চ করলো, কেউ রেডিস একটা কিছু একটা লঞ্চ করলো, এনিথিং কেউ করবে, আমার কিন্তু গিট এর থ্রুতে করতে হবে। মানে কি, জাস্ট লাইক আমার একটা কোড পুশ হলে ওই যে CI/CD পাইপলাইন হয়ে এন্ড ইউজার পর্যন্ত যাচ্ছে, টেরাফর্ম যখন বা আপনি যখন আইসি ইমপ্লিমেন্ট করবেন তখন আপনার ইনফ্রার যে কোনো চেঞ্জ আপনার ডকুমেন্ট আকারে লেখা আকারে আপনার হচ্ছে পুশ করতে হবে। তাহলে আপনি কিন্তু একটা অডিটিং আপনি করতে পারতেছেন যে আমার ইনফ্রাতে কখন কোথায় কে কি চেঞ্জ করছে এবং কেন চেঞ্জ করছে। সো দেয়ার ইজ এ চেইন, আপনি যেটা চেইনটা বিল্ড আপ করতেছেন। তো মডার্ন যে অ্যাপ্লিকেশন গুলো, স্পেশালি ধরেন একটু বড় স্কেলের অ্যাপ্লিকেশন গুলো বা যেসব কোম্পানি অনেক রকমের প্রোডাক্ট ম্যানেজ করতেছে, এসব জায়গায় কিন্তু হচ্ছে আপনার আইএসি ফিলোসফি যদি আপনি ফলো না করেন তখন কিন্তু আপনার ইনফ্রাটা অনেক
কি বলে মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এবং এটা আমি আপনাদেরকে হয়তো মানে অনেক বড় এক্সাম্পল দিচ্ছি। আপনি যে একটা ছোট অ্যাপ্লিকেশনও যদি, যেমন জাস্ট একটা এক্সাম্পল দেয়, আমাদের এই কোর্সের একটা পোর্শনে হচ্ছে আমরা একটা অ্যাপ দেখাই, টু ডু অ্যাপের মতো সামথিং কিছু একটা দেখাই, যেটাতে হচ্ছে আমাদের AWS এ হচ্ছে ডিপ্লয় করতে হয়। সো একটা সিম্পল অ্যাপ্লিকেশন আপনি যদি, আমরা যেটা দেখাই ডেমোতে, ওইটাতে আমার প্রায় 14টার মতো সার্ভিস টাচ করতে হয়। AWS এ 14টা সার্ভিস আমার টাচ করতে হয়। এটার মধ্যে নেটওয়ার্কিং কম্পোনেন্ট আছে, সার্ভার কম্পোনেন্ট আছে, এই যে কুবারনেটিস এর মতো কিছু ডকারের কিছু কম্পোনেন্ট আছে, অনেক রকমের কম্পোনেন্ট, সবকিছু মিলে আমার 13-14টা সার্ভিস লেগে যায়। আপনি যদি হচ্ছে সার্টেন কিছু ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করেন, 13টা সার্ভিস 14টা সার্ভিসের মধ্যে আপনার কনফিগারেশন করা, ম্যানুয়ালি গিয়ে কে করে। এবং আমি যদি আপনাকে বলি যে ভাই, আমি তো আপনাদেরকে ক্লাসে দেখাইছি, এটা আপনারা ডিপ্লয় করেন, এটা আপনারা কিভাবে কপি করবেন? আপনারা কি আমার ভিডিওটা প্লে করবেন, করে আমি কোন বাটনে ক্লিক করছি ওইটা করবেন? এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল, কারণ দেয়ার ইজ টু মাচ ইনফরমেশন আপনার যেটা হচ্ছে ফলো করতে হবে। এর থেকে ইজি হচ্ছে কি, আমি ধরেন আমি আমার ইনফ্রাটা ক্রিয়েট করলাম, করে আমি আমার ইনফ্রার কোডটা আপনাকে দিয়ে দিই গিটের থ্রুতে, যে ভাই আমি যা যা করছি আপনি আপনার কম্পিউটার থেকে আপনি আপনার AWS অ্যাকাউন্ট বা GCP অ্যাকাউন্ট এটা রান করে দেন। তাহলে আমার যে পুরো এন্টায়ার সেটআপটা, এটা আমি আপনাকে ডিরেক্টলি শেয়ার করতে পারতেছি। এটা কিন্তু আপনার কোম্পানির ক্ষেত্রেও হচ্ছে। আপনার কোম্পানি যখন অনেক, বা প্রোডাক্টটা যখন আপনি অনেক কমপ্লেক্স হচ্ছে, আপনার কিন্তু আন্ডার দ্য হুড আপনি অনেক রকমের স্ট্যান্ডার্ড আপনি ইমপ্লিমেন্ট করা লাগতে পারে, যে আমি সার্টেন ওয়েতে আমার ডেটাবেস প্রভিশন করব, সাইজ কি হবে, প্যারামিটার কি হবে, এটা সিকিউরিটি কি হবে, এগুলো আপনি স্ট্রিক্টলি কন্ট্রোল করতে চান। তো আপনি একজন ডেভেলপার যদি একটা ডেটাবেস প্রভিশন করে, এটা ক্রিয়েট করে, এটা যে কোনো কারণে করতে পারে, তার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফ্লো ফলো করতে হবে। আইএসি কোর ফিলোসফি হচ্ছে আপনার এই বেনিফিট গুলো হচ্ছে আপনাকে আউট অফ দ্য বক্স হচ্ছে দিয়ে দিচ্ছে। এবং আপনি যদি কুবারনেটিস, একটু আগে আমরা কুবারনেটিস দেখে আসি, কুবারনেটিসও কিন্তু ডিক্লারেটিভ, আপনি সবকিছু কিন্তু ফাইল বেসড, আপনার ইএমএল ফাইলের মধ্যে কিন্তু আপনার কনফিগারেশন গুলো লিখে রাখতে হয়। সো ইন আ সেন্স আপনার কুবারনেটিসও কিন্তু হচ্ছে আইএসির মতো ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোডই কিন্তু সে সাপোর্ট করতেছে। ইভেন আপনার গিটহাব অ্যাকশন যেটা দেখবেন ডকুমেন্ট আকারে, আপনার হচ্ছে একটা অ্যাকশন ফাইল লিখতে হয়, মানে ইনস্ট্রাকশন গুলো আপনার একটা ফাইলের মধ্যে লিখে দিতে হয়, এবং গিটহাব হচ্ছে ওগুলো ওইটা চেক করে করে সে হচ্ছে টেপ্লয় করে দেয়। ওইটাও কিন্তু একটা রিটেন ডকুমেন্ট কোড আকারেই কিন্তু আপনার ওই পুরো জিনিসটা যাচ্ছে। সো ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড, ইটস নট জাস্ট টেরাফর্ম, ইটস নট জাস্ট পুলুমি, এটা কিন্তু একটা পুরো এন্টায়ার ফিলোসফি, এবং এটা কিন্তু অনেকটা বিশাল বড় একটা এনভায়রনমেন্ট হচ্ছে আপনার এই জিনিসটা সাপোর্ট করে। এখন টেরাফর্ম কেন আমরা কভার করব, বা টেরাফর্ম কেন সবাই টেরাফর্মের কথা বলে? দ্য ওনলি রিজন ইজ টেরাফর্ম ইজ ভেরি পপুলার। এটা ওপেন সোর্স ছিল এতদিন, এখন ওপেন সোর্স থেকে ওটা বের হয়ে আসছে। So এটার অ্যাডপ্টেশন এত হাই, এটা সাপোর্ট এত বেশি, এটা প্লাগইন বলেন, এটার প্রোভাইডার বলেন, এটার ইকোসিস্টেমটা অনেক ম্যাচিওর বাকি টুলগুলোর সাথে কম্পেয়ার করলে। এই জন্য টেরাফর্ম হচ্ছে, আমরাও আমাদের কোর্সে টেরাফর্ম দেখা, এবং আপনি ইন্টারনেটে যদি আইএসি দিয়ে সার্চ দেন দেখবেন টেরাফর্মেই আপনার 50-60% অফ দ্য রেজাল্ট টেরাফর্ম থেকেই আসবে। বাট পুলুমি, যেমন পুলুমি টেরাফর্মের মতো একটা ওপেন সোর্স টুল। তারপর ক্লাউড ফরমেশন একটা টুল আছে, যেটা AWS এর ইনফ্রা ক্রিয়েট করার জন্য তারা বানাইছে। বাট আন্ডার দ্য হুড সবার একই গোল, একই জিনিস, যে ইনফ্রাটা আমি হচ্ছে কোড আকারে আমি হচ্ছে মেনটেন করবো। সো আপনি আপনি যদি এখন মোটামুটি ক্লাউডে যদি আপনি হাত দেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড, আমি বলবো না যেটা ম্যান্ডেটরি, বাট এটা ছাড়া আপনি বুঝবেন যে এটা অলমোস্ট ভেরি পেইনফুল, আপনার পুরো এন্টায়ার ইনফ্রাটা মেনটেন। আমি কিছু কিছু ক্ষেত্রে এটা আসলে সম্ভব না। এই যে গিটঅপস এর কথা বললেন অর্ফেস ভাই একটু আগে, গিটঅপস এগুলোতে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হলে আপনার আগে থেকে স্ট্রাকচার রেডি থাকতে হবে, তখন আপনার এই ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড, এটা আপনার খুব স্ট্রংলি হচ্ছে জানতে হবে। আচ্ছা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড এর উপরে আমরা যেমন কোর্সে একটা ডেডিকেটেড মডিউল নেই আজকে, এর আমাদের অনেক সময় চলে গেছে, আমরা আইএসসি তে খুব একটা সময় দিব না। আমাদের যে লাস্টের পোর্শনটুকু, সেটা হচ্ছে যে অবজারভেবিলিটি, মনিটরিং এন্ড অবজারভেবিলিটি, এটা নিয়ে হচ্ছে আমরা একটু বলি, বলার পরে আই থিঙ্ক আমরা কিউএনএ ওপেন করে দিতে পারি, 10:30 বেজে যাচ্ছে। অবজারভেবিলিটি, মনিটরিং এন্ড অবজারভেবিলিটি, আপনার অবজারভেবিলিটি স্ট্যাক যেটা, এটা আপনার একটা অ্যাপ্লিকেশনের বেসিক্যালি কি হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে, প্রবলেম কি, কি কাজ করতেছে, কি কাজ করতেছে না, এই সবগুলো জিনিস কিন্তু আপনার এই স্ট্যাকের আন্ডারে চলে আসে, অবজারভেবিলিটি বা মনিটরিং স্ট্যাকের আন্ডারে চলে আসে। এবং এটার জন্য আপনি লোকালি যখন ডিবাগ করেন, আপনার অ্যাপ্লিকেশন যদি লোকালি রান করতেছেন, কোনো কারণে এটা ফেল করতেছে, ক্র্যাশ করতেছে, কোনো অনেক সময় হয় না, এক্সেপশন হয়, এরর দিতেছে আমার লোকালি, আমি কিন্তু টার্মিনাল থেকে দেখে ফেলতেছি যে আমার অ্যাপ্লিকেশন কেন কাজ করতেছে না, এপিআই পয়েন্ট হিট করলাম, আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে, একটা এরর দেয়। এই জিনিসটা যখন আপনি প্রোডাকশনে যাবে, তখন আপনি কিভাবে দেখবেন? আপনি কি প্রত্যেকবার সার্ভারে ঢুকে 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 হচ্ছে লক চেক করতে পারেন? এটা কিন্তু করতে পারবেন না, কারণ আপনার
মাল্টিপল সার্ভার থাকবে, অনেক রকমের ডিপ্লয়মেন্ট রানিং থাকবে, আপনি কিন্তু এটা পারসিস্ট করতে পারবেন না। এই জন্য এই জিনিসটা যাতে আপনি পারসিস্টেন্ট ওয়েতে করতে পারেন, এটার জন্য ডেডিকেটেড কিছু টুল আছে, যে আপনার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের লগগুলো আপনি কিভাবে দেখতে পারবেন। তারপর আরেক রকমের আপনার হচ্ছে টুল আছে, যেমন আমাদের স্লাইডে আপনি দেখবেন যে একটা একটা আপনার হাইলাইট করা যে প্রমিথিয়াস এন্ড গ্রাফানা এরকম একটা টুল আছে, এটা দিয়ে কি করে মেট্রিক্স আপনি হচ্ছে দেখতে পারবেন। মেট্রিক্স মানে কি, একটা সার্ভারের সিপিইউ ইউসেজ কতটুকু, র্যাম কতটুকু, কয়টা অ্যাক্টিভ কানেকশন কতগুলো আছে, এই টাইপের কিছু মেট্রিক। ধরেন আপনার অ্যাপ্লিকেশন স্লো, তো আপনি তাড়াহুড়ো করে আপনি ইনস্ট্যান্টলি হচ্ছে আপনি যদি প্রমিথিয়াসে ঢুকেন, প্রমিথিয়াসের থ্রুতে আপনি হচ্ছে গ্রাফানাতে যদি ঢুকেন, আপনি দেখবেন যে একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে দেখবেন আপনার সিপিইউ স্পাইক হয়ে আছে, আপনার র্যাম হয়তো আউট অফ মেমোরি হয়ে যেতেছে, আপনার প্রচুর র্যাম ইউসেজ অনেক হাই হয়ে গেছে কোনো অ্যাপ্লিকেশনের কোনো একটা কারণে। এই যে মেট্রিক্স গুলো, এগুলোর জন্য হচ্ছে আপনার প্রমিথিয়াস, গ্রাফানা, এগুলো ছাড়াও যেমন ডেটাডগ একটা টুল আছে, এই টুলগুলো বেসিক্যালি মেট্রিক্স, আপনার অ্যাপ্লিকেশনের মেট্রিক্স গুলো হচ্ছে আপনাকে সে আহ, দেখতে দেয়। এবং এটার উপরে বেস করে কিন্তু আপনি অ্যালার্টিং হচ্ছে সেট করতে পারেন, যে আমার যদি কোনো সার্ভারের একটা সিপিইউ ইউসেজ যদি বা ডেটাবেসে সিপিইউ ইউসেজ যদি এত% হয়, আমাকে একটা মেইল পাঠাও, আমাকে একটা মেসেজ পাঠাও, যাতে আমি তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা দেখতে পারি। সো এটা কিন্তু মনিটরিং এন্ড অ্যালার্টিং স্ট্যাকের মধ্যে আপনার আসতেছে। এবং একই সাথে কিন্তু আপনার লাস্টের দিকে দেখবেন আরেকটা টুল আছে, ওপেন টেলিমেট্রি বা ইয়েগার একটা টুলের কথা বলা আছে। এটা কি করে, এটাকে বলে, এটা হচ্ছে আপনার ট্রেসিং এর আন্ডারে আসে। ট্রেসিং কি করে, যে আপনার একটা রিকোয়েস্ট আপনার সিস্টেমে ঢোকার পরে সে পুরো এন্টায়ার ফ্লো ক্রস করে, হয়তো মাইক্রো সার্ভিস আপনার এখানে 3-4টা সার্ভিস সে কল করতেছে, করে সে আবার বের হয়ে যাচ্ছে, এবং সে হয়তো ফেল করতেছে বা এক্সিকিউট করতেছে। এই পুরো জিনিসটা কিন্তু আপনার হচ্ছে সামহাও ট্র্যাক করতে হবে, রাইট? আদারওয়াইজ আপনি ডিবাগ করবেন কিভাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি প্রোডাকশনে কাজ করতেছে, বা কেন, কোন কারণে প্রবলেম হচ্ছে। একটা ইউজার হয়তো কার্টে অ্যাড করলো, পেমেন্ট করতে গেল, তার কার্ড খালি হয়ে যাচ্ছে, কোন একটা ইস্যু হচ্ছে। সো এই টাইপের এগুলো কিন্তু আপনার ট্রেস করার জন্য হচ্ছে আপনার এরকম একটা ট্রেসেবিলিটি আপনার অ্যাপ্লিকেশনের পুরো এন্টার অ্যাপ্লিকেশন স্ট্যাকে হচ্ছে থাকতে হবে। আমাদের লগিং বা অবজারভেবিলিটির মধ্যে আমরা তাহলে মানে খুব বার্ডস আই থেকে বললে, আমরা অ্যাকচুয়ালি মনিটরিং, অ্যালার্টিং আর অবজারভেবিলিটি, এই তিনটা বলা হয়। মনিটরিং এ আমরা অ্যাপ্লিকেশনের লগ মনিটর করি, আমরা ইনফ্রাস্ট্রাকচারের যে মেট্রিক্স গুলো, অ্যাপ্লিকেশন যেখানে রান হচ্ছে ওই স্পেসিফিক রিসোর্সের মেট্রিক্স গুলো আমরা মনিটর করতে পারি। অ্যালার্টিং কি করে, অ্যালার্টিং আর অবজারভেবিলিটির মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এটা নিয়ে হয়তো অনেকের একটু কনফিউশন থাকতে পারে, আমি এটা জাস্ট বলে শেষ করে দিব। সেটা হচ্ছে যে অ্যালার্টিং সেট করার সময় আপনি জানতে হবে যে আমি কি চেক করতে চাই। মানে কি, যে আমার যদি সিপিইউ ইউসেজ বেশি হয় আপনি আমাকে বলেন, মানে আপনি অ্যালার্টিং সেট করতেছেন, বা আমার যদি র্যাম ইউসেজ বেশি হয় আপনি আমাকে বলেন। সো আমি কিন্তু অলরেডি জানি আমি কি ট্র্যাক করতে চাই, রাইট? সো এটা মনিটরিং আপনি অ্যাড করে এটার জন্য আপনি অ্যালার্ট সেট করলেন। বাট অবজারভেবিলিটি কখন, অবজারভেবিলিটি বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের লগ বা আপনার ইনফ্রাস্ট্রাকচারে যদি কোনো প্রবলেম হয়, এটা আপনি দেখবেন কিভাবে, দ্যাট ইজ অবজারভেবিলিটি। যে আপনি কি বা না, যেমন ইএলকে স্ট্যাক আছে আমাদের পরের স্লাইডটাতে যদি আমরা যাই, দেখবেন যে ইএলকে স্ট্যাক অনেক পপুলার একটা স্ট্যাক। সো ইএলকে স্ট্যাক কি করে, যে আপনার অ্যাপ্লিকেশন থেকে কি সে লগটা নিবে, নিয়ে সে হচ্ছে একটা ট্রান্সফর্ম করে, একটা ইলাস্টিক সার্চ লগ স্ট্যাচ দিয়ে সে হচ্ছে একটা ট্রান্সফরমেশন করে। দেন এটা আপনি দেখতে পারবেন হচ্ছে কি বা না, একটা টুল আছে, ড্যাশবোর্ডের মতো টুল আছে, কি বানা দিয়ে আপনি জিনিসটা দেখতে পারতেছেন। সো দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন, রাইট? অবজারভেবিলিটি, আপনি আপনার পুরো অ্যাপ্লিকেশনের লগ, জাস্ট লাইক আপনার কম্পিউটারের টার্মিনাল আপনি যেভাবে লগ দেখেন, আপনি ঠিক ওইভাবে হচ্ছে আপনার লগটা হচ্ছে আপনি দেখতে পারতেছেন। সো দ্যাট ইজ অবজারভেবিলিটি। সো একটা কোর একটা ডিফারেন্স আছে। অবজারভেবিলিটি আপনাকে ইনসাইট দিচ্ছে, মনিটরিং বা অ্যালার্টিং এর ক্ষেত্রে আপনি জানতে হচ্ছে যে আমি কি কি জিনিস ট্র্যাক করতে চাচ্ছি। সো নট অলওয়েজ আপনার সবগুলো মনিটর অলওয়েজ অন পয়েন্ট থাকবে। আপনি সব মনিটর আপনি অ্যাড করলেন, কোনো একটা সার্ভিসের স্পেসিফিক একটা মনিটর আপনি মিস করে গেলেন, তখন কিন্তু আপনার হচ্ছে এরকম অ্যাবিলিটি থাকতে হবে যে আমি ভিতরে গিয়ে একটু চেক করে দেখি। সো এটার জন্য আপনার হচ্ছে ইএলকে স্ট্যাক ইজ আ ভেরি পপুলার স্ট্যাক। এখন ভেক্টর বা ফ্লুয়েন্টবিট এই টাইপের আরো কিছু টুল আছে। সো ফান্ডামেন্টাল কাজ কিন্তু সেম, আপনার লগটা অ্যাপ্লিকেশন থেকে নিতে হবে, নিয়ে কোনো এক জায়গায় রাখতে হবে, এবং একটা ড্যাশবোর্ড টাইপের কিছু ওখান থেকে লগটা নিয়ে আপনাকে ভিজুয়ালাইজ করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য হোল স্ট্যাক। এটা নিয়ে আমাদের পুরো এন্টায়ার একটা মডিউল থাকে লাস্টের দিকে। অবজারভেবিলিটি স্ট্যাকটার জন্য যেমন ডেটাডগ একটা বা ওপেন টেলিমেট্রি, ডেটাডগ খুবই পপুলার, কারণ আপনি আমি যা এতক্ষণ যা যা বললাম সবকিছু মানে এক জায়গা থেকে যদি আপনি নিতে চান, দ্যাট ইজ ডেটাডগ। ডেটাডগে আপনার সবকিছু একসাথে দিয়ে দেয়, মানে ব্যাক প্রিন্ট থাকে, ব্যাক এন্ড আপনার ট্রেসিং,
অবজারভেবিলিটি, মনিটরিং সবকিছু একসাথে থাকে। বাট আপনি যদি ডেটাডগ অনেক এক্সপেন্সিভ, টাকা দিতে হয়। আপনি যদি ফ্রিতে নিতে চান তখন আপনার 4-5টা টুল ইউজ করতে হয়, যেমন যে প্রমিথিয়াস, গ্রাফানা, ইএলকে স্ট্যাক, এগুলো আপনি নিজের মেনটেন করতে হবে। এবং এখানে তো আমরা যে 4-5টা বললাম, আপনার অ্যালার্টিং এর জন্য হয়তো আপনার ডেডিকেটেড কিছু টুল ইউজ করতে পারেন। আরো কিছু টুল আছে, আমরা এখানে সবগুলো টুল আজকে স্লাইডে নাই, কিন্তু আমরা আমাদের মোরালেস এবং আরো বিশাল বড় একটা স্ট্যাক মেনটেন করতে হয়। এবং আপনার প্রোডাকশন অ্যাপ্লিকেশনে যদি আপনি রিলায়েবিলিটি ইনশিওর করতে চান, আপনার যদি এরকম টাইপের অ্যাপ্লিকেশন হয়, তখন আপনার কিন্তু এই স্ট্যাকটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় এই স্ট্যাকটা নলেজ বা এই স্ট্যাকটা মেনটেন করার জন্য আপনার যথেষ্ট ক্লিয়ার হইতে হবে আর কি, যে আমি অ্যাকচুয়ালি কোন প্রবলেমটা সলভ করতেছি, আমি কেন জিনিসটা, কারণ এগুলো কিন্তু এক্সপেন্সিভ। আপনি দেখেন, আপনি জেনকিন্স একটা সার্ভার রান করতেছেন, বাট আপনি জাস্ট অবজারভেবিলিটি বা মনিটরিং, অবজারভেবিলিটি, অ্যালার্টিং, এইগুলোর জন্য আপনার কতগুলো টুল হচ্ছে রান করা লাগতেছে, কতগুলো সার্ভার রান করা লাগতেছে। ইটস আ ভেরি রিসোর্স ইনসেন্টিভ এবং এক্সপেন্সিভ একটা ফ্লো এই লাস্ট ফেজটা একটু কম্পেয়ার টু মেনি আদার পোর্শন আমরা সোফার দেখে আসছি। সো এটাতে অনেকভাবে করা যায়, এটাতে অনেক রকমের চ্যালেঞ্জ, স্কেল করার চ্যালেঞ্জ থাকে, অ্যানালাইজ করার চ্যালেঞ্জ থাকে। সো এটা নিয়ে আমরা মানে আরো অনেক ডিটেলে হয়তো নেক্সট কোনো একদিন কথা বলবো। বাট আই থিঙ্ক আজকের জন্য দিস ইজ এনাফ। আমরা এখন মনে হয় কোশ্চেন গুলো নিতে পারি, আমাদের সময় হয়ে আসছে অনেকটুকু। ভাই আমরা কি তাহলে হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন আস্ক করার অপরচুনিটি দিব, নাকি আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিব? আই থিঙ্ক আনমিউট করে ফেলতে পারে কোশ্চেন। আচ্ছা ঠিক আছে লার্নার্স, আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা আনমিউট করে কোয়েশ্চেন আনসার্স গুলো আস্ক। আচ্ছা, আই থিঙ্ক আমাদের উপরে কিছু কোয়েশ্চেন ছিল, আমরা কি ওগুলো নিয়ে শুরু করি রাতুল? হ্যাঁ ভাই, শিওর। আচ্ছা, so আমাদের আহ so আমাদের একদম প্রথমে একটা কোয়েশ্চেন আসছিল যে ভাই আমি ফ্লাটার ডেভেলপার, আমার আমার জন্য ডেভঅপস কতটুকু হেল্পফুল হবে। সো কতটুকু হেল্পফুল হবে এটা তো আপেক্ষিক ব্যাপার, বাট যদি আমি আপনাকে বলি, আলামিন নামটা কি দেখি, হ্যাঁ, সো শামীম ভাই যেটা আপনি বললেন, সো হেল্পফুল ডেফিনেটলি হবে যদি আপনি মানে ফ্লাটার দিয়েও তো আপনি ডেফিনেটলি হচ্ছে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ ডেভেলপ করতেছেন। সো আপনার হচ্ছে সিআইসিডি পাইপলাইন, সো যদি হচ্ছে অ্যাপ্লিকেশন রিলিজ গুলো আপনাদের হচ্ছে আহ, মানে অ্যাপ স্টোরের উপর ডিপেন্ড করে, বাট আপনি পুরো মানে পাইপলাইন বা আপনার অ্যাপ্লিকেশনের টেস্টিং গুলা সেট আপ করা বা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের মানে বিল্ড গুলা হচ্ছে অটোমেট করা, এগুলো হচ্ছে আপনি ডেফিনেটলি ডেভঅপস শিখে আপনি আরো ভালোভাবে ডেফিনেটলি করতে পারবেন। সো ডেফিনেটলি আপনার জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আসতেছে যে আমি আগে কোথাও কাজ করি নাই, আমার জন্য ডেভঅপস কতটুকু হেল্পফুল হবে বা আমার নলেজ খুবই কম, এই টাইপের যারা কোয়েশ্চেন করতেছেন তাদের জন্য আমি বলবো যে আপনার জন্য ডেভঅপস আসাটা অ্যাকচুয়ালি অনেক টাফ হবে। কারণ আমরা প্রথমেই বলেছি যে আপনি যখন ডেভঅপসে আসবেন, আমরা না যে কেউ এক্সপেক্ট করবে যে আপনি হচ্ছে অলরেডি ডেভেলপমেন্টের নলেজ আপনি কিছুটা রাখেন। সো আপনি ব্যাক এন্ডে কাজ করেন, ফাইন, আপনি ব্যাক এন্ড নিয়ে ধারণা রাখেন। আপনি ফ্রন্ট এন্ডে কাজ করেন, আপনি ফ্রন্ট এন্ড নিয়ে ধারণা রাখেন, এবং ব্যাক এন্ড নিয়ে আপনার এনাফ ধারণা আছে, তখন হচ্ছে আপনার জন্য ইজি হবে এটা আর কি। Today just one day training or more in future, রাজ ভাই। আচ্ছা, সো আমাদের আজকেরটা তো ট্রেনিং না, আজকেরটা জাস্ট হচ্ছে একটা আপনাদের একটা হচ্ছে গাইডলাইন বলতে পারেন। সো আজকেরটা হচ্ছে আমাদের আজকের জন্যই। আর ফিউচারে হচ্ছে আমাদের আই থিঙ্ক অফলাইনে ওয়ার্কশপও হবে, আর অনলাইন তো ডেফিনেটলি কোর্স আছে আমাদের। সো এটা হচ্ছে আমাদের প্ল্যান। ইমন ভাই কোয়েশ্চেন করছেন, ক্যান ইউ ডিসক্রাইব why we use Linux, what is Linux and future profit of learning? হ্যাঁ, এটা নিয়েও তো রাতুল অনেক ডিটেইলে কথা বললো। আপনি যদি মিস করে থাকেন আপনি রেকর্ডিংটা আবার দেখে নিতে পারেন, এবং রেকর্ডিং এর জন্য আই থিঙ্ক এটা ফর্ম ফিল আপ করতে বলতেছো, এটা ফিল আপ করে নিন। তারপর হচ্ছে ফর ডেভঅপস ইজ ইট রিকোয়ার্ড টু নো এনি ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, সো এটার অ্যান্সারটা মাহবুব সুজন ভাই খুব সুন্দরভাবে দিয়েছেন যে আপনার
অ্যাপ্লিকেশন আর্কিটেকচার কিভাবে কাজ করে, আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস কিভাবে কমিউনিকেট করে, এই জিনিসটা যদি আপনি জানেন এবং টুকটাক যদি আপনি জানেন এপিআই লেভেলে কিভাবে কাজ করে, তখন হচ্ছে আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে ডেভঅপস এর জার্নিটা। তারপর কেএটিএস শেষে একটা কোয়েশ্চেন ছিল, যদি একটা কনফিউশন ক্লিয়ার করতেন, সেটা হচ্ছে লোড ব্যালেন্সার তো ক্লাউড প্রোভাইডার করবে, এটা কি কেএটিএস এর সরাসরি অবজেক্ট? হ্যাঁ, সো দ্য থিং ইজ, এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার, সো আমি যদি আপনার কোয়েশ্চেনটাকে এভাবে করি, xkelly.com, সো যেটা হয় যে আপনার এডাব্লিউএস হচ্ছে আপনার ইনগ্রেস নামে একটা অবজেক্ট থাকে, ইনগ্রেস, বা এখন যদি আপনার কেউ গেটওয়ে এপিআই ইউজ করে, সো গেটওয়ে এপিআই, এই অবজেক্টটা হচ্ছে আপনার, আপনি যদি কোনো ক্লাউড প্রোভাইডার ইউজ করে থাকেন, ডিপেন্ডিং অন সেই ক্লাউড প্রোভাইডার, সে হচ্ছে আপনার একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় হচ্ছে ওই ক্লাউড প্রোভাইডারের যে লোড ব্যালেন্সার কন্ট্রোলার আছে ওর কাছে। সো আপনার মনে করেন এটা হচ্ছে আপনার লোড ব্যালেন্সার কন্ট্রোলার, ঠিক আছে, এলবি কন্ট্রোলার। দেন এই এলবি কন্ট্রোলার হচ্ছে আপনার সেই হচ্ছে আপনার সেই আপনার রিলেভেন্ট যেই লোড ব্যালেন্সার সেটাকে প্রভিশন করে থাকে। সো এটা কুবারনেটিসের কিছু না, এটা কুবারনেটিস হচ্ছে আমরা ইনগ্রেস বা হচ্ছে গেটওয়ে এপিআই ডিফাইন করতেছি, এবং ইনগ্রেস বা গেটওয়ে এপিআই হচ্ছে আপনার রিলেভেন্ট লোড ব্যালেন্সার কন্ট্রোলার কাছে সেই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করতেছে, এবং লোড ব্যালেন্সার হচ্ছে আপনার সেই লোড ব্যালেন্সারটাকে ক্রিয়েট করতেছে, এন্ড দেন এটার মেটাডাটা হচ্ছে দেন আবার ইনগ্রেসের কাছে এটা ফরওয়ার্ড করে দিচ্ছে যে আমি একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করছি, তোমার কাছে আমার কাছে যখন কোনো ট্রাফিক এরকম আসবে, আমি এই ইনগ্রেসের মাধ্যমে হচ্ছে সেটা সার্ভিসের কাছে পাঠাবো, সার্ভিস হচ্ছে রিলেভেন্ট যে পড আছে পডের কাছে পাঠাবে। এটা হচ্ছে খুব মানে একদম টপ লেভেল একটা ওভারভিউ আর কি। আচ্ছা, তারপর আমি রিয়েক্ট নোড পিএইচপি তে কাজ করি, ডেভঅপস কতটা হেল্পফুল হবে? রাতুল, এটা অ্যান্সার করবা? আমি রিয়েক্ট নেক্সট জেএস নোড পিএইচপি তে কাজ করি, ডেভঅপস কতটুকু হেল্পফুল হবে? আচ্ছা, আহ, আপনি যদি রিয়াক্ট নেক্সট.জেএস নোড মানে আপনি হচ্ছে বেসিক্যালি ফুল স্ট্যাকে কাজ করেন, সো এখন আপনার কতটুকু লাভ হবে বলতে, আপনার যদি গোল থাকে যে আপনি এই যে ডেপ্লয়মেন্ট বা ইনফ্রা রিলেটেড নলেজটুকু আপনার দরকার, যে আপনি জানতে চান যে কিভাবে হয় বা আপনি করতে চান, তখন তো অবশ্যই আপনার জন্য জিনিসটা হেল্পফুল যে আপনি পুরো এন্ড টু এন্ড জানতেছেন। বাট আপনার যদি এটাতে ন্যাচারাল কোনো ইন্টারেস্ট না থাকে, যে আই ডোন্ট কেয়ার আমার কোডটা কিভাবে যাচ্ছে বা আমি এটা জানতেও চাই না, আমি শিখতে চাই না, দেন তখন আপনার অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। সো আপনি যদি হেল্পফুল হবে না আর কি। সো আপনার যদি ওইটা যদি আপনার এন্ড গোল হয় যে এন্টায়ার এন্ড টু এন্ড ফ্লোটা জানা বুঝা, আন্ডার দ্য হুড কি হয়, কারণ এখানে দেখেন 10টা মডিউল, আজকে আমরা 1.5 ঘন্টা ধরে জাস্ট টপিক কভার করতেছি, কিছু পড়াইতেছিও না, জাস্ট কি করতে হবে কি শিখতে হবে ওটা নিয়ে ডিসকাস করতেছি। সো ইটস আ ভেরি বিগ জার্নি আর কি। আমি যেটাই বলবো যে এখানে অনেক এফোর্ট দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, মানে অনেক ভালোই এফোর্ট দিতে হয়। আমি হয়তো ভয় পাওয়ার জন্য বলতেছি না, বাট অ্যাকচুয়ালি মানে জিনিসপত্র বোঝা যতটুকু ইজি, এটা অ্যাকচুয়ালি হাতে কলমে আপনি যখন প্র্যাকটিস করতে বসবেন তখন দেখবেন যে এগুলোতে প্রচুর সময় যায়, অনেক সময় যায়। সো ইটস আ ভেরি বিগ জার্নি, জাস্ট কুল বা ভাল লাগতেছে দেখে শুরু করা না। আপনার যদি এন্ড গোলটা যদি হয় যে আমি জিনিসগুলো ক্লিয়ারলি জানতে চাই, বুঝতে চাই, বা এটাতে আমার ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে, চাকরি বলেন ফ্রিল্যান্সিং বলেন যেখানে, এগুলো অবশ্যই আপনার জন্য এইটা হচ্ছে অনেক হেল্পফুল হবে। আচ্ছা, ডেভঅপস ইঞ্জিনিয়ারিং ইজ ইট আ প্রি রিকুইজিট? আচ্ছা, আপনার প্রি রিকোয়েজিট আমি বলবো না, বাট আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বেসিক্যালি আপনার ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন আপনার কিভাবে কাজ করে এটা আপনার জানতে হবে। দ্যাট ইজ দ্য প্রি রিকোয়েজিট। আপনি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার না ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার বা নাকি মোবাইল ইঞ্জিনিয়ার, এটা আসলে ম্যাটার করে না। দিন শেষে ম্যাটার করে হচ্ছে যে আপনি কি স্ট্যাক সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা। মানে আমরা আজকে যা যা কথা বলছি, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কথা বলি নাই, যে এটা নোডের অ্যাপ্লিকেশন নাকি পিএইচপি অ্যাপ্লিকেশন নাকি, এটা নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি নাই। আছে আমরা কোনো ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক নিয়ে কিন্তু কোনো কথা বলি নাই। সো অ্যাকচুয়ালি এটা ডাজেন্ট ম্যাটার যে আপনি নোট পারেন কি পারেন না। হোয়াট ম্যাটার্স ইজ আপনি এন্ড টু এন্ড ফ্লোটা জানেন কিনা, যে আমার অ্যাপ্লিকেশন ইউজারটা যখন ঢুকতেছে ব্রাউজারে, আমার রিয়াক্ট থেকে আমার নোডে বা পিএইচপি তে কল যাচ্ছে, পিএইচপি ডেটাবেজে একটা রাইট অপারেশন বা রিড অপারেশন কিছু একটা করতেছে, আমার স্টোরেজ সিস্টেম থেকে কিছু একটা হচ্ছে, এখানে কি কি কম্পোনেন্ট লাগে বা কি কি কম্পোনেন্ট লাগতে পারে, দেন হচ্ছে আপনার ডেভঅপসে বা এই টাইপের ডেভঅপস টাইপের জিনিসপত্রে আপনি যখন মাথা দেওয়া শুরু করবেন, টাইম দেওয়া শুরু করবেন, তখন আপনার কাছে জিনিসটা আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। আদারওয়াইজ আপনার কি হবে, যে আপনি হয়তো ক্লাসে ঢুকলেন, প্রথম কয়েকটা ক্লাস আপনার ভালো লাগবে কারণ গিট লিনাক্স এগুলো করানো হয়, বাট যখনই আপনার হচ্ছে ডেপ্লয়মেন্ট পোর্শনগুলোতে যাবে তখন আপনি কিন্তু রিলেট করতে পারবেন না। কারণ আমি কিন্তু বা আমরা যে কোনো ডেভঅপস কোর্সে কিন্তু আপনাকে বসে বসে পাইথনের ব্যাকএন্ড কিভাবে লিখে এটা কিন্তু শিখাবেন। দ্যাট ইজ নট দ্য গোল। গোল হইতেছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় দিবেন। So আপনি যদি নাই জানেন যে আপনার পাইথনের অ্যাপ্লিকেশনটা কিভাবে কানেক্ট করে,
ডেটাবেস কানেক্ট করে, রেডিস কানেক্ট করে, এটা ডিফারেন্ট টাইপের কম্পোনেন্ট থাকতে পারে। সো আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, দ্যাট ইজ ডাজেন্ট ম্যাটার হুইচ ল্যাঙ্গুয়েজ, আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের বেসিক জানতে হবে, ইউনিভার্সিটি লেভেলের নলেজ আপনার থাকতে হবে। অ্যান্ড আপনার হচ্ছে একটা এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, আপনার যদি নলেজ নাও থাকে, আপনি যদি ইউটিউব বা কোনো কিছু একটা দেখে যদি আপনি অ্যাপ্লিকেশনটা ডেভেলপও করেন, কপি করেন, জাস্ট বুঝেন হোয়াটস দ্য ফ্লো, দেন অবশ্যই আপনার দ্যাট ইজ দ্য প্রিরিকুইজিট। এর বাইরে আপনার টাইটেল কি বা আপনার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স কি, এটা এর বেশি আসলে খুব একটা, অনেকে দেখবেন প্রত্যেক ব্যাচে আমি দেখি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকে কিছু। সো অনেক রকমের মানুষজন আসে, কিন্তু ফ্রেশার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ফুল স্ট্যাক, অনেকে 7 বছর 8 বছরের এক্সপিরিয়েন্স হলো, আমাদের থেকে অনেক সিনিয়র মানুষজন আসে। সো এটা কিন্তু মিক্স থাকে। সো দিন শেষে দ্যাট ইজ নট আ প্রিরিকুইজিট আপনার টাইটেল কি, দ্য প্রিরিকুইজিট হচ্ছে আপনার বেসিক নলেজটা হচ্ছে আছে কিনা। আচ্ছা, আহ আচ্ছা, একজন ফাহিম আহমেদ ভাই লিখেছেন যে আপনি অলরেডি কোর্সে কিনে ফেলছেন। আমি লাস্ট কিছুদিন ধরে ক্লাউড কম্পিউটিং, আমার কোড ও ডেভেলপমেন্ট নিয়ে কোনো নলেজ নেই, আমি জাস্ট স্টার্ট করবো ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য ডেভঅপস কেমন কাজে লাগবে, এটা আমার কোশ্চেন। আচ্ছা, ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য ডেভঅপস কেমন কাজে লাগবে, অনেস্টলি আমাদের আমরা যেমন আজকে আমাদের কোর্স বা যত যাই বলেন সবখানে হচ্ছে আমরা বলি ডেভঅপস, বাট অ্যাকচুয়ালি লোকালি বলেন বা মোস্ট অফ দ্য কেসে মাল্টিপল রোলের একটা অ্যামালগামেশন হয়, একটা মিক্সচার হয়। সেটা হচ্ছে আপনার ডেভঅপস, এসআরই, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, ক্লাউড ইঞ্জিনিয়ার, সবকিছু আসলে মিক্স হয়ে ডেভঅপস এর আন্ডারে ব্রড সেন্সে চলে আসে। আপনি ডেভঅপস এর এক একটা জব পোস্টিং এর স্পেকট্রাম যদি দেখেন, কেউ দেখবেন আপনার এই যে অবজারভেবিলিটি, স্ট্যাক, এসএলও এসব জিনিসে ফোকাস করবে বেশি, কেউ আপনার ডেভঅপস এর কোর জিনিসপত্র, ইনফ্রাস্ট্রাকচারে হয়তো বেশি ফোকাস করবে, কেউ হয়তো আপনার ক্লাউড জিনিসপত্র, যে আপনি অ্যামাজন, গুগল এসব ক্লাউডে হচ্ছে আপনার নলেজ কেমন, ওটাতে ফোকাস করবে। সো ডেভঅপসে ক্লাউড, যেটা ক্লাউড পোর্শনটুকু, ইট ইজ আ কম্পোনেন্ট অফ দ্য ফ্লো, বাট এট দ্য সেম টাইম ডেভঅপস, মানে অ্যাটলিস্ট আমাদের কোর্সটা বা আমাদের মতো যারা আরো কোর্স নিচ্ছে দেখবেন, সবার আউটলাইন যদি আপনি দেখেন, এটা 20-30% ক্লাউড স্পেসিফিক থাকে, 20% আমি বলবো না। মোস্ট অফ দ্য টুল বা মোস্ট অফ দ্য আইডিয়াস বা ফিলোসফি কিন্তু হচ্ছে আপনার গোজ বিয়ন্ড জাস্ট ক্লাউড ইঞ্জিনিয়ারিং। সো আপনি যদি ক্লাউড ইঞ্জিনিয়ার রোলে যদি আপনি ঢুকেন, আপনার ডেভঅপস আপনাকে অবশ্যই হচ্ছে হেল্প করবে, কারণ আপনি তো জাস্ট আপনার পুরো এন্টার ইনফ্রার একটা পোর্শন হাতে কাজ করতেছেন। বাট আপনার এই যে আমরা আজকে যে যে কম্পোনেন্ট গুলোর কথা বললাম, এই কম্পোনেন্ট গুলো নিয়ে যদি আপনার মানে জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার হচ্ছে জানতে হবে। বাট এট দ্য সেম টাইম আমি এটা বলবো যে ইভেন লোকাল মার্কেট বলেন আর রিমোটে বলেন, এরকম স্পেসিফিক নুয়ান্সড রোল আপনাকে অনেক মার্কেট জব অপরচুনিটি আপনি অনেক ছোট করে দেয়। মানে আপনি যদি ডেভঅপস লিখে সার্চ দেন বা আপনি প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেন, দেখবেন অনেক ওপেনিং আসতেছে। আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেন, আপনার ওপেনিং কিন্তু অনেক কমে আসবে। সো দ্য গোল শুড বি হচ্ছে যে আমি ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ডেভঅপস, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, এসআরই সবগুলো মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আমার থাকবে, টুলগুলো কি কি কাজ করে আন্ডারস্ট্যান্ডিং গুলো আমার থাকবে, কিভাবে কাজ করে আন্ডারস্ট্যান্ডিং গুলো থাকবে। দেন আপনি যদি এডাব্লিউএস স্পেসিফিক বা জিসিপি স্পেসিফিক আপনি হচ্ছে কোনো স্কিল ডেভেলপ করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। সার্টিফিকেশন আছে, ইউটিউব আছে, প্র্যাকটিক্যাল নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন। সো গোল ডিফারেন্ট, ডোমেন ডিফারেন্ট, টার্গেট মার্কেটও আসলে দুইটা জিনিসের হচ্ছে ডিফারেন্স। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি অ্যাকচুয়ালি আপনার নলেজ স্পেকট্রাম কতটুকু রাখার চেষ্টা করতেছেন। ফুল ফ্রি স্কলারশিপ, এটা আপনি ইন্টারেক্টিভ সাথে কথা বলতে হবে। ডু স্টার্টিং ডেভঅপস নিডস আ লট, না আমি এটা অলরেডি অ্যান্সার করে ফেলছি পরেশ ভাইয়ের কোশ্চেনটা। ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ইজ নট দ্য রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট হচ্ছে এন্ড টু এন্ড ফ্লোটা জান, কিভাবে কি কাজ করতেছে না করতেছে। কারণ আনফর্চুনেটলি কিছু মানুষ হয়তো হুজুকে ঢুকে যায়, যে আমি ইউনিভার্সিটিতে পড়তেছি সেকেন্ড ইয়ারে, আমি দেখছি ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আসছে অনেক কয়েকটা ব্যাচে, যে সে জাস্ট প্রোগ্রামিং শেখা শুরু করছে, সে যখন ডেভঅপসে ঢুকতেছে তার সে কিন্তু রিলেট করার মতো কোনো কিছুই পাচ্ছে না। অ্যাটলিস্ট আপনারা যারা ভালো করে ইউনিভার্সিটিতে প্রজেক্ট গুলো করে আসছেন, তারাও অনেক কিছু রিলেট করতে পারবেন, এতটুকু আপনার জানতে হবে, অনেক এক্সপিরিয়েন্স লাগবে না। আচ্ছা, অফলাইন কোর্সেস, হ্যাঁ ভাই, অফলাইনের জন্য হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস আই থিঙ্ক কিছু জিনিস প্ল্যান করতেছে, আপনাদের সাথে কথা বলতে পারেন, ট্রেনিং এর হচ্ছে ব্যবস্থা হবে। আচ্ছা ভাই, ডেইলি কতটুকু, ডেইলি সময় আমি বলবো না, আপনি উইকলি মিনিমাম 10 আওয়ার্স দিতে হবে। এটা ইনিশিয়ালি হয়তো একটু কম, লাস্টের দিকে হয়তো একটু বেশি, বাট মিনিমাম 10 আওয়ার্স কমিটমেন্ট আপনার থাকাই লাগবে ক্লাসের বাইরে। মানে আমরা যে ক্লাসটা নেই, ওই ক্লাসের বাইরে, ক্লাস তো 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায় উইকলি, ওইটার বাইরে আপনার নিজেকে ওয়ান 10 ঘন্টা আপনার মিনিমাম সময় দিতে হবে। আই থিঙ্ক এটা আমি ওদেরকে বলছিলাম ওয়েবসাইটে মেনশন করতে, আই থিঙ্ক এটা ওয়েবসাইটে মেনশন করা আছে যে আউটসাইড অফ দ্য ক্লাস ওয়ার্ক আপনার 10 আওয়ার্স মিনিমাম উইকলি দিতে হবে। সো ডেইলি কত, 1.5-2 ঘন্টা আপনার অ্যাভারেজ করে আর কি, সবকিছু মিলায়।
আচ্ছা, .NET ডেভেলপার, ইজি মুভ ক্যারিয়ার ইন এ নিউ ট্র্যাক। আচ্ছা, আপনার ভাই এগেইন আপনার এই যে অ্যাডমিন নাম দেয়া ভাই যে কোশ্চেনটা করলেন যে .NET ডেভেলপার আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে কিনা, এখন ভাই এটা কিন্তু আপনার ন্যাচারাল ইন্টারেস্ট গ্রো করতে হবে পুরো জিনিসটাতে। আপনার যদি এসব ডিবাগিং এসব জিনিসপত্র যদি আপনার ভালোই না লাগে, রাইট, আপনার যদি, তখন কিন্তু এটা ব্যাড ডিসিশন। কিন্তু আপনার যদি ন্যাচারাল কিউরিওসিটি থাকে, আপনি যদি যেহেতু আপনি অলরেডি এমপ্লয়েড ডেভেলপার, আপনার যদি এগুলোতে ন্যাচারাল কিউরিওসিটি থাকে যে আমি এটা কিভাবে কাজ করে, বা আমি অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারটা একটু ব্রডেন করতে চাচ্ছি, যে হয়তো ডাউন দ্য রোড আমি আই মাইট শিফট, আর আমি হয়তো একটা প্রমোশন বা একটা লিডারশিপ পজিশনে যাব, যেখানে হয়তো আমার এই নলেজগুলো আমার লাগবে, তখন অবশ্যই ইন্টারেস্ট, আপনার ক্যারিয়ার স্কোপ এগুলোর সাথে আপনি চিন্তা করেন। বাট আপনার যদি ইন্টারেস্ট না থাকে, এটা ভেরি ব্যাড ডিসিশন। কারণ আমি বললাম তো, এটা তো অনেক সময় দিতে হয়, এবং আমরা প্রত্যেক সময় দেখি যে মানুষজন অনেক এনথুজিয়াজম নিয়ে আসে, বাট সময়টা দিতে পারে না, সবাই ব্যস্ত। তো ওই সময়টা আপনার মানে অ্যালোকেট করতেই হবে। টোটাল কয়টা প্রজেক্ট করানো হবে ভাই? টোটাল আই থিঙ্ক ছোট বড় মিলে প্রায় 8-10টার মতো প্রজেক্ট হয়ে যায় শেষ পর্যন্ত। বাট অ্যাকচুয়ালি আমি যদি বলি বড় প্রজেক্ট আপনার মোটামুটি 3-4টা বিগ প্রজেক্ট থাকে। বাট আমাদের কোর্সটা এমন ভাবে সাজানো যে আপনি একটা প্রজেক্ট সিম্পলিফাইড ওয়ে থেকে শুরু করে দেন এটার উপরে কমপ্লেক্সিটি অ্যাড করতে করতে আপনি লাস্ট পর্যন্ত যান। এমন না যে আপনি প্রত্যেকটা মডিউলে নতুন করে আমরা কোনো প্রজেক্ট ইন্ট্রোডিউস করি, জিনিসটা এমন না, যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয়। আপনি একটা ডে জিরোতে তো আপনার সবচেয়ে ফ্যান্সিয়েস্ট অ্যাপ্লিকেশন স্ট্যাক আপনার থাকবে না, বেয়ার মিনিমাম টুকু দিয়ে আপনি কাজ শুরু করে দিলেন। তারপর আস্তে আস্তে অ্যাজ দ্য টাইম গোস আপনি কমপ্লেক্সিটি অ্যাড হইতে থাকলো, আপনি আপনার প্রজেক্টটা হচ্ছে আপনি আরো রোবাস্ট করলেন। আচ্ছা, কমার্সের স্টুডেন্ট ফ্রিল্যান্সিং বা কোনো ভাষার কোনো ধারণা নেই, এর জন্য কতটুকু হেল্পফুল হবে, আমি ডেভেলপ স্টুডেন্ট উপযুক্ত কিনা? ভাই, আপনি কমার্সের স্টুডেন্ট, কমার্স বা আর্টস ওটা ম্যাটার করে না। আপনার যদি কোনো নলেজ না থাকে, কোনো ল্যাঙ্গুয়েজের যদি কোনো নলেজ না থাকে, আমি বলবো আপনার আগে ওই ওই অংশটুকু আপনার ক্লিয়ার থাকতে হবে। এটা মানে না যে আপনার ডেটা স্ট্রাকচার জানতেই হবে, অ্যালগোরিদম জানতেই হবে, দ্যাট ইজ নট দ্য রিকোয়ারমেন্ট। বাট আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং, কোর সিএস এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো আপনার অবশ্যই থাকতে হবে। এটা আমি বলবো না যেটার জন্য আপনার ইউনিভার্সিটি থেকে ঢুকতে হবে, মাস্টার্স করতে হবে। ইন্টারনেটে এনাফ রিসোর্স আছে এগুলোর জন্য ফ্রি, আপনি জাস্ট সময়টা দিতে হবে। দেন আমি সাজেস্ট করবো যে আপনি এরকম কোনো একটা কোর্সে বা কিছু একটাতে হচ্ছে আপনি এনরোল করেন। আচ্ছা, মোটামুটি আই থিঙ্ক লাস্টের কোশ্চেন গুলো অ্যান্সার হয়ে গেছে। অফিস ভাই মনে মিউট করা আপনার। আই থিঙ্ক আমরা কোয়েশ্চেন গুলো কভার করছি। স্টিল যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন। আমি হচ্ছে লাইক জাস্ট আমাদের নাম লিখে সার্চ করে লিঙ্কডইনে আমাদের প্রোফাইল গুলো পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে স্টিল আপনারা কনফিউজড বা কোনো কিছু জানা দরকার, এমন না যে আপনাকে কোর্সে এনরোল করে আমাকে কোয়েশ্চেন করতে হবে বা রাতুলকে কোয়েশ্চেন করতে হবে, ফিল ফ্রি টু আস্ক। আমরা আপনাদের কোয়েশ্চেন গুলো হচ্ছে রেসপন্স করার ট্রাই করব। সো এনিওয়ে, সো ঠিক আছে, তাহলে রাত যেহেতু অনেক হয়েছে, আজকে আমরা এখানেই আই থিঙ্ক শেষ করতে পারি। সো ইন্টারেক্টিভ ক্লাসের পক্ষ থেকে আর কিছু থাকলে আপনারা বলতে পারেন। সো মাচ ভাইয়া, আমাদের এত ইনডেপথ একটা মাস্টার ক্লাস নেওয়ার জন্য আই হোপ আমরা লার্নার্সটা অনেক কিছু আজকে জানতে পেরেছি। আমি যদি আবার একটু বলি, আমাদের ক্যারিয়ার পাথ ব্যাচ 5 স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা 200+ প্রি রেকর্ডেড ভিডিও, 50+ লাইভ ক্লাস, তারপর 24+ প্রজেক্ট এবং সাপোর্ট সেশন তো পাচ্ছেন, এবং সাথে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টস তো ডেফিনেটলি থাকবে। আমি আপনাদেরকে চ্যাট বক্সে আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং আমাদের আজকের মাস্টার ক্লাসে যদি আপনারা রেকর্ডিং চান বা কোনো আপনাদের ডিসকাউন্টের প্রয়োজন হয়, তাহলে আপনারা গুগল ফর্মটা ফিল আপ করতে পারেন, বা আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন, এবং রিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত থাকার জন্য। ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। শিওর। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।